শুরু করে দিই, যদিও তোমাদের পার্টিসিপেন্ট এখনো অনেক কম আছে। শুরু করে দেন, ওরা জয়েন করবে এখন। ওরা জয়েন করুক, আর আমরা ইনিশিয়াল কিছু ডিসকাশন করে পরে মূল ডিসকাশনে যাব। তো আচ্ছা, টুডে উই শ্যাল ডিসকাস ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি। তো ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি, এটা বুঝতে হলে তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে বলো দেখি? কোথাও কি দুটো ডিজিজ সম্পর্কে তোমরা আইডিয়া পাইছো? বলো, কথা বলো। সিওপিডি তে ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা আছে, এই দুইটা কম্পোনেন্ট থাকে সিওপিডি। ঠিক আছে, আর কি জানো? সিওপিডির মেইন কজ হচ্ছে স্মোকিং। ঠিক আছে, আর ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে বলো দেখি দু একটা কথা। ব্রঙ্কিয়াল অ্যাজমা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালার্জেন এর সঙ্গে রিলেটেড, তাই তো? আমরা কিন্তু গতকাল একটু বলছিলাম, এর আগেও বলা হয়েছিল কোনো কোনো ক্লাসে, প্যাথোজেনেসিসটা কি রকম? হ্যাঁ, প্যাথোজেনেসিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা স্টার্টস উইথ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। তার মানে কিছু কিছু অ্যালার্জেনের এক্সপোজারে এই রিঅ্যাকশনটা হয়, এর সিকুয়েলি রিপিটেড এক্সপোজার, এই হলো ব্রঙ্কিয়াল অ্যাজমার কথা। তো ঠিক আছে, মোটামুটি এখন আচ্ছা একটু কথা বলো দেখি, ব্রঙ্কিয়াল অ্যাজমা আর সিওপিডি এই দুইটা ডিজিজের মধ্যে কোনটা বেশি খারাপ? সিওপিডি। সিওপিডি বেশি খারাপ। আর ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা খারাপ না কেন? এটাও তো ডিজিজ খারাপ। ব্রঙ্কিয়াল অ্যাজমা যদিও এর অনেক সিভিয়ার প্রেজেন্টেশন হইতে পারে, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা কিন্তু কন্ট্রোলেবল। এটার যে ট্রিটমেন্ট গাইডলাইন আছে, যেসব ড্রাগস আছে আর যেসব অ্যাভয়েডেন্সের কথা বলা আছে, সেগুলো ইনস্ট্রাকশন ফলো করে ট্রিটমেন্ট কন্টিনিউ করলে ব্রঙ্কিয়াল অ্যাজমা গুড কন্ট্রোল অ্যাচিভ করা যায়। কিন্তু সিওপিডি হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। এটা হলো স্মোকিং আর আদার ইনজুরিয়াস ইনসাল্টের কারণে লাং প্যারেনকাইমা, ইভেন লাং ভাস্কুলেচারে যে ড্যামেজ হয়, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ ড্যামেজ হইতে হইতে এক সময় কিন্তু এই সিওপিডির পেশেন্টদের এই পালমোনারি ভাস্কুলেচার এটা টার্মটা শুনছো তোমরা, কর পালমোনালি? আচ্ছা, না শুনে থাকলে মনে রাখো, এটা তোমাদের ক্লিনিক্যাল মেডিসিনে কাজে লাগবে। সিওপিডির কমপ্লিকেশন হিসেবে কর পালমোনালি হতে পারে, এবং তখন কিন্তু পেশেন্টের কন্ডিশন গ্র্যাজুয়ালি আরো ডিটেরিয়েট করতে থাকে। তো এটা কিন্তু আসলে গুড কন্ট্রোল অ্যাচিভ করা যায় না, পেশেন্টের প্রবলেম থেকেই যায় মোটামুটি কিছু কিছু। তো ঠিক আছে, তাহলে আমরা সিরিয়ালি আসি। আগে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা মূলত বেশি ডিসকাশন হবে, এর রিলেশনে সিওপিডি যতটুকু লাগে ততটুকু আমরা বলবো। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা তাহলে বুঝলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা একটা রেসপিরেটরি ডিজিজ, যেটা প্যাথোলজিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে হলো যেটা হয় সেটা হলো এয়ারওয়ে ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশনটার স্টিমুলাস হচ্ছে অ্যালার্জেন। ইউজুয়ালি এই সেই সব অ্যালার্জেনের এক্সপোজারে টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন ইনিশিয়ালি হয়। এই কারণে ইনিশিয়ালি যে চেঞ্জ হয় সেটা হচ্ছে ইউসিনোফিলিক ইনফিল্ট্রেশন ব্রঙ্কিয়াল ওয়ালে। তো তবে রিপিটেড এক্সপোজার হইতে হইতে একসময় ইনফ্লামেশনের নেচারটা চেঞ্জ হয়ে ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ ইন ব্রঙ্কিয়াল ওয়াল হয়ে যায়।
তখন আবার এটা কিন্তু ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন ইন ব্রঙ্কিয়াল ওয়াল এন্ড ইভেন ফাইব্রোসিস ব্রঙ্কিয়াল ওয়ালে হয়ে যায়। তো এই জন্য এই ক্ষেত্রে ব্রঙ্কিয়াল ওয়ালটা আবার ওই ব্রঙ্কিয়াল অ্যাজমা তাদেরই বেশি হওয়ার রিস্ক থাকে যাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, এটাকে বলা হয় অ্যাটোপি, genetically determined predisposition to produce excessive amount of IgE and thus excessive risk of type 1 hypersensitivity reaction. এদেরকে বলা হয় অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল, যাদের এই ধরনের টেন্ডেন্সি থাকে। তো যাদের এই টেন্ডেন্সি থাকে তাদেরই ব্রঙ্কিয়াল অ্যাজমার হওয়ার রিস্কও বেশি থাকে। তো এই জন্য ব্রঙ্কিয়াল ওয়াল হাইপার রিঅ্যাক্টিভ থাকে, তার মানে ওইসব অ্যালার্জেনের এক্সপোজার আসলেই তাদের ব্রঙ্কিয়াল ওয়ালের কনস্ট্রিকশন হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। এই জন্য এপিসোডিক ব্রঙ্কো কনস্ট্রিকশন, এয়ারওয়ে লিমিটেশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন, এয়ারওয়ে ইনফ্লামেশন, এসব হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার প্যাথোলজিক্যাল কথাবার্তা। প্যাথোলজিক্যালি এগুলো হয় চেঞ্জ। আর ক্লিনিক্যালি বললে, ক্লিনিক্যালি এসব পেশেন্টদের কফ, ইউজুয়ালি ড্রাই কফ, অফেন উইথ স্পুটাম, হুইজ, ডিসপনিয়া, চেস্ট টাইটনেস, এগুলো হয়। তো তার মানে বোঝা যাচ্ছে যে এপিসোডিক যখনই অ্যালার্জেনের এক্সপোজারে আসে তখনই তার মূলত অ্যাটাকটা হয়, তখনই ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটির কারণে ব্রঙ্কোস্পাজম হয়, পেশেন্টের কফ, ডিসপনিয়া, হুইজ এগুলো হয়। আবার মাঝখানে কিছু সময় দেখা যায় সে মোটামুটি ভালো থাকে, তাহলে অ্যাটাকটা এপিসোডিক হয়। তাই জন্য অনেক সময় ভাবে বলা হয় যে এই টাইপের প্রেজেন্টেশন যেটা, সেটা হলো এপিসোডিক অ্যাজমা, এপিসোডিক অ্যাজমা। তো কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে এপিসোডিক অ্যাটাকটা ওই টাইমে সিভিয়ারিটিটা বাড়ে, আবার বাকি টাইমেও একটু একটু ডিসপনিয়া, হুইজ একটু একটু থেকে যায়, এগুলো ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর অ্যাজমার সবচেয়ে সিভিয়ার প্রেজেন্টেশন যেটা, সেটাকে বলা হয় অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা হলো একদম অ্যাকিউট সিভিয়ার কন্ডিশন, সিভিয়ার প্রেজেন্টেশন নিয়ে যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা আসে, যাদেরকে হসপিটালাইজ করতে হয়। এপিসোডিক অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো হোম ট্রিটমেন্ট পসিবল এবং হোম ট্রিটমেন্ট দিয়েই অ্যাজমা কন্ট্রোলে নিয়ে আসা যায়। কিন্তু সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা যখন হয়ে যায় তখন হসপিটালাইজ করতে হয়। তো যেহেতু আমরা দেখলাম যে অ্যাজমা প্রেজেন্টেশনটা মূলত এপিসোডিক, এজন্য অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা তাহলে আমাদের কি রকম হতে পারে? যেসব ডিজিজের প্রেজেন্টেশন এপিসোডিকটা কেমন হয়? এপিসোডিক অ্যাটাক হয় এরকম আরেকটা ডিজিজের নাম বলো দেখি, তোমাদের পড়ানো হয়েছে তোমাদের পরীক্ষার আগে, মনে করতে পারো? মাইগ্রেন স্যার, মাইগ্রেন। মাইগ্রেন, ভেরি গুড। এটা দিয়ে আমি एग्जांपल মিলাইতে যাচ্ছি তোমাদের অ্যাজমার সঙ্গে। মাইগ্রেনের ট্রিটমেন্টে কয় গ্রুপের ড্রাগ আমরা তোমাদেরকে বলেছি? মাইগ্রেনের অ্যাটাকটাও যেহেতু এপিসোডিক হয়, প্যারক্সিজমাল হয়, ওখানে আমরা দুই গ্রুপ ড্রাগগুলোকে দুই ভাগে ভাগ করছি। কিছু ড্রাগ ইউজ করা হয় যখন তার অ্যাটাক হয় সেই অ্যাকুট অ্যাটাককে টার্মিনেট করার জন্য, রিলিফ দেওয়ার জন্য। অ্যাবর্টিভ। আর আরেকটা গ্রুপ হচ্ছে যে যাতে ফার্দার অ্যাটাক না হয়, লং টার্ম, শর্ট টার্ম রিলিফ করার জন্য এক ধরনের অ্যাকুট অ্যাটাক রিলিফ করার জন্য, আর একটা হলো লং টার্ম ইউজ করে ডিজিজ প্রসেসটাকে কন্ট্রোল নিয়ে আসার জন্য। প্রোফাইল, এগুলোকে বলা হচ্ছে প্রিভেন্টর আর প্রোফাইল্যাক্টিক। অ্যাজমার ট্রিটমেন্ট অ্যাপ্রোচটাও অনেক সেরকমই। তো নাম্বার 1 ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা নাম্বার 1 কথা হচ্ছে যেহেতু এখানে প্রিসিপিটেটিং ফ্যাক্টরস হচ্ছে সাম অ্যালার্জেন অর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তাহলে নাম্বার 1 অ্যাপ্রোচ হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস অর অ্যালার্জেন্স অর অ্যান্টিজেন্স। যেসব অ্যান্টিজেন আর অ্যালার্জেনের এক্সপোজারে আসলেই অ্যাজমার অ্যাটাক হওয়ার রিস্ক আছে, তো সেই সব অ্যালার্জেন অর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর এজেন্ট অর অ্যান্টিজেনের এক্সপোজার অ্যাভয়েড করা, এটা হলো 1 নম্বর অ্যাপ্রোচ। আর অ্যানাদার 2 অ্যাপ্রোচেস হলো ইউজ অফ ড্রাগস। তো সেই সব ড্রাগের মধ্যে নাম্বার 1 গ্রুপ হচ্ছে
যেহেতু ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটির কারণে এক্সপোজারে আসলেই তাদের ব্রঙ্কিয়াল ওয়াল কনস্ট্রিকশন হয়ে যায়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়, তাহলে ওইসব ড্রাগের 1 নাম্বার গ্রুপ হচ্ছে শর্ট টার্ম রিলিভার। যেসব ড্রাগ ইউজ করলে এই যে ব্রঙ্কোস্পাজম এটাকে রিলিভ করে দেবে ইমিডিয়েটলি, তারা হচ্ছে শর্ট টার্ম রিলিভার। তাদেরকে বলা হচ্ছে এক কথায় ব্রঙ্কোডাইলেটরস। ব্রঙ্কাস ন্যারো হয়ে যায়, এই জন্য ডাইলেটেশন অফ ন্যারো ব্রঙ্কাই যেসব ড্রাগ দিয়ে করা যায় তারা হলো শর্ট টার্ম রিলিভার, যাদেরকে বলা হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস। ব্রঙ্কোডাইলেটরস এটা একটা গ্রুপ, ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য, অ্যাকিউট অ্যাটাক রিলিফ দেওয়ার জন্য, এপিসোডিক অ্যাটাক রিলিফ দেওয়ার জন্য। অ্যানাদার গ্রুপ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অর লং টার্ম কন্ট্রোলার অর প্রিভেন্টার, লং টার্ম কন্ট্রোলার্স অর প্রিভেন্টার্স, দ্যাট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। যেসব ড্রাগ ইউজ করলে তার ইনফ্লামেটরি প্রসেস, ব্রঙ্কিয়াল ওয়ালে যে ইনফ্লামেটরি প্রসেস হয়, এই কারণে যে ডিজিজটা ক্রনিক হয়ে যায়, তো সেই ডিজিজ প্রসেসকে, ইনফ্লামেটরি প্রসেসকে কন্ট্রোল করা বাই ইউজিং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এরা হচ্ছে লং টার্ম কন্ট্রোলার আর প্রিভেন্টার্স। তাহলে একটা গ্রুপ হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস, অ্যানাদার গ্রুপ হচ্ছে লং টার্ম কন্ট্রোলার্স আর প্রিভেন্টার্স। শর্ট টার্ম রিলিভার্স আর ব্রঙ্কোডাইলেটরস, অ্যানাদার গ্রুপ long term controller or preventers. Now what are the bronchodilators? Bronchodilators এর মধ্যে নাম্বার 1 বিটা 2 agonists, এটা তোমরা অটোনমিক ফার্মাকোলজিতে পড়ে আসছো। বিটা 2 agonists মনে পড়ে? নাম বলো দেখি দুই একটা। সালবুটামল, সালমেটারল, সালবুটামল, টার্বুটালিন, সালমেটারল, ফরমেটারল, তাই না? এগুলো হচ্ছে beta 2 agonists. Another group xanthine derivatives or phosphodiesterase inhibitors. কি নাম? Theophylline, sir. Derivatives or phosphodiesterase inhibitors. Aminophylline, theophylline, doxophylline. Aminophylline আসলে ইনজেক্টেবল, ওটা তো রুটিনলি ইউজ হয় না। থিওফাইলিন অনেক দিন অনেক কাল থেকে ইউজ হয়। থিওফাইলিন এই গ্রুপের মধ্যে, থিওফাইলিন, আর নতুন ড্রাগ হিসেবে আসছে ডক্সোফাইলিন। আর ইনজেক্টেবল ইউজ করার, এই গ্রুপের মধ্যে ইউজ করার দরকার হলে তখন হলো অ্যামাইনোফাইলিন। তাহলে থিওফাইলিন, ডক্সোফাইলিন। এই জেনথিন ডেরিভেটিভস হিসেবে ক্যাফিন, থিওব্রোমিন এগুলোও কিন্তু আছে, তো ওগুলো আসলে ড্রাগ হিসেবে ইউজ হয় না। ক্যাফিন কিছু কিছু জিনিসের মধ্যে থাকে। ক্যাফিন কিসের মধ্যে থাকে? Paracetamol with caffeine, sir. কফি, তাই না? টি, কফি। এজন্য কিন্তু যাদের অ্যাজমা, সিওপিডি থাকে তারা গরম চা খেলে অনেক সময় একটু তারা রিলিফ পায়, কারণ এরা জেনথিন ডেরিভেটিভস, তাদের ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট আছে। এই যে ক্যাফিন, এটাও একটা জেনথিন ডেরিভেটিভ, এই টি কফির মধ্যে এটা থাকে। তবে ড্রাগ হিসেবে ইউজ হয় হচ্ছে থিওফাইলিন এন্ড ডক্সোফাইলিন। অ্যানাদার গ্রুপ অফ ব্রঙ্কোডাইলেটরস অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। তোমরা অটোনমিকের নলেজ থেকে মনে করতে পারো কি যে অ্যান্টিমাস্কারিনিক ব্রঙ্কোডাইলেটরস কি কি বলা হয়েছিল? Ipratropium, sir. ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম। ভেরি গুড, এই তো মনে করতে পারছো। তাহলে এরা হচ্ছে অ্যান্টিমাস্কারিনিক। তাহলে ব্রঙ্কোডাইলেটরস হিসেবে আমরা তিনটা মেইন গ্রুপ বললাম। একটা হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট, নেক্সট হচ্ছে xanthine derivatives or phosphodiesterase inhibitors, নেক্সট হচ্ছে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। তাহলে বিটা 2 অ্যাগনিস্টস এর মধ্যে সালবুটামল, টার্বুটালিন, সালমেটারল, ফরমেটারল। xanthine derivatives or phosphodiesterase inhibitors এর মধ্যে থিওফাইলিন, ডক্সোফাইলিন, এছাড়া ক্যাফিন, থিওব্রোমিন, অ্যামাইনোফাইলিন এগুলো আছে। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস এর মধ্যে ইপ্রাট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম। আচ্ছা, এগুলোর মধ্যে বিটা 2 অ্যাগনিস্ট যেগুলো আমরা নাম বললাম, এগুলো সব কিন্তু ইনহেল রুটে ইউজ হয়। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস হিসেবে যেগুলো বললাম এগুলোও ইনহেল রুটে ইউজ হয়। তবে থিওফাইলিন, থিওব্রোমিন, ক্যাফিন, ডক্সোফাইলিন এগুলো আবার ওরাল রুটে ইউজ হয়। অ্যামাইনোফাইলিন এটা আগে এক সময় এটা ওরাল ফর্মুলেশনও পাওয়া যেত, এখন খুব একটা পাওয়া যায় না।
তবে ইনজেক্টেবল ফর্ম এখনো আছে, ইনজেকশন অ্যামাইনোফাইলিন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস। এবারে আমরা আসি শর্ট টার্ম রিলিভার হিসেবে ব্রঙ্কোডাইলেটরস গুলো বললাম, এবার আসি লং টার্ম কন্ট্রোলার আর প্রিভেন্টার হিসেবে যে ইউজ হয় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কর্টিকোস্টেরয়েডস। কর্টিকোস্টেরয়েডস মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর ম্যানেজমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই হলো স্টেরয়েড। বলা হয় যে কর্টিকোস্টেরয়েড ইজ দ্য কর্নারস্টোন অফ থেরাপি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণ এখানে যেহেতু অ্যালার্জেনের এক্সপোজারে ব্রঙ্কিয়াল ওয়ালে ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়, কাজেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে যেহেতু স্টেরয়েড ভেরি মাস ইফেক্টিভ, এজন্য ব্রঙ্কিয়াল অ্যাজমাকে কন্ট্রোল করার জন্য স্টেরয়েড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজন্য বলা হয় স্টেরয়েড ইজ দ্য কর্নারস্টোন অফ থেরাপি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো এই স্টেরয়েড ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্টে, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা যেগুলো ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমার কেস, এর ক্ষেত্রে স্টেরয়েড ইনহেল রুটে ইউজ হয়, ইনহেল ফর্ম অফ স্টেরয়েড। তো ইনহেল স্টেরয়েড যেগুলো বেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, বুডেসোনাইড, ট্রায়ামসিনোলন, সিক্লেসোনাইড, এগুলো হচ্ছে ইনহেল স্টেরয়েডের এক্সাম্পল। বেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, বুডেসোনাইড, ট্রায়ামসিনোলন, সিক্লেসোনাইড ইনহেল স্টেরয়েডের এক্সাম্পল। তবে কখনো কখনো আবার সিস্টেমিক স্টেরয়েডও ইউজ করার দরকার হয়। তো ওরাল স্টেরয়েড ইউজ করার দরকার হলে এখানে প্রেডনিসোলন ইউজ করা হয়। আর সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে ইনজেক্টেবল স্টেরয়েড ইউজ করার দরকার হয়, তখন ইনজেকশন হাইড্রোকর্টিসন ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়। ইনজেকশন হাইড্রোকর্টিসন, তাহলে ওরাল ইনজেক্টেবলের মধ্যে হাইড্রোকর্টিসন। তবে হাইড্রোকর্টিসন না পাওয়া গেলে অনেক সময় ডেক্সামিথাসোন ইউজ করা যেতে পারে। তবে হাইড্রোকর্টিসন ইজ দ্য ইনজেক্টেবল স্টেরয়েড ইউজড ইন ট্রিটমেন্ট অফ সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা স্টেরয়েড গেল। নেক্সট অ্যানাদার গ্রুপ লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টস। কালকে আমরা একটু বলেছি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টস। যেহেতু ব্রঙ্কিয়াল অ্যাজমা প্যাথোজেনেসিসে অন্যান্য মিডিয়েটরস এর মতো লিউকোট্রিনেরও ইম্পর্টেন্ট রোল আছে, সেজন্য লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এই যেহেতু স্টেরয়েড যদিও আমরা বললাম ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড কর্নারস্টোন অফ থেরাপি, কিন্তু স্টেরয়েড আসলে লং টার্ম ইউজ করলে স্টেরয়েডের মেনি মেনি অ্যাডভার্স ইফেক্টস আছে। আমরা আগেরটা আপনার স্টেরয়েডের ক্লাসে নিশ্চয়ই জেনেছো যে স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট ফ্রম হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত এর অনেক অনেক অ্যাডভার্স ইফেক্ট। সেই জন্য এটা আসলে লং টার্ম ইউজ করলে এসব অ্যাডভার্স ইফেক্ট হয়ে যেতে পারে, ইভেন সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট গুলো হয়ে যেতে পারে। সেজন্য যখন ডিজিজ কন্ট্রোলে এসে যায় তখন আসলে স্টেরয়েড যদি অ্যাভয়েড করা যায় এটাই বেটার। তো সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্লেস করে নিয়েছে হলো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আসার পরে কিন্তু অনেক ক্ষেত্রে এই স্টেরয়েড ক্রনিক ইউজ অ্যাভয়েড করা এটা পসিবল হয়ে গেছে। তো লিউকোট্রিন রিসেপ্টরস অ্যান্টাগনিস্টস আর জাফিরলুকাস্ট এন্ড মন্টেলুকাস্ট। মন্টেলুকাস্টটাই মোস্টলি ইউজ হয়, জাফিরলুকাস্ট এন্ড মন্টেলুকাস্ট। আর লিউকোট্রিন সিনথেসিস ইনহিবিটর, কালকে আমরা বলেছি 5-লাইপোক্সিজেনেজ ইনহিবিটর জিলিউটন, যদিও এই ড্রাগটা আছে লিস্টে কিন্তু এটা আসলে ইউজুয়ালি ইউজ হয় না। ইউজ হয় মূলত লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, জাফিরলুকাস্ট, মন্টেলুকাস্ট, তার মধ্যে মন্টেলুকাস্টটাই ওয়াইডলি ইউজড হয়। অ্যানাদার গ্রুপ মাস্ট সেল স্টেবিলাইজার্স। মাস্ট সেল স্টেবিলাইজার্স একদম ট্রুলি মাস্ট সেল স্টেবিলাইজার্স বলা হয় সোডিয়াম ক্রোমোগ্লাইকেট অর নেডোক্রোমিল সোডিয়াম, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট অর নেডোক্রোমিল সোডিয়াম। তবে কিছু কিছু আদার ড্রাগেরও মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টি আছে, যেমন স্টেরয়েড বলা হয় যে স্টেরয়েডেরও মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টি আছে। তারপরে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনেরও মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টি আছে। সালবুটামল এগুলোরও কিছুটা আছে। আর অ্যান্টিহিস্টামিনের মধ্যে একটা কিটোটিফেন, যদি আমরা কালকে বলেছি যে আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে কিন্তু রুটিন ট্রিটমেন্ট লিস্টে, ড্রাগ লিস্টে বা ট্রিটমেন্ট গাইডলাইনে অ্যান্টিহিস্টামিনের কথা বলা নেই। তবে রিয়ারলি এটা হলো
হিসাবের বাইরের কথা, মানে রুটিন ইউজের বাইরের কথা, অনেক সময় কিটোটিফেন কারো কোনো পেশেন্টের ক্ষেত্রে ইউজ করে কিছুটা বেনিফিট পাওয়া যায়। তো সেটার এক্সপ্লেনেশন হলো যে অ্যান্টিহিস্টামিন হিসেবে না, যে কিটোটিফেনের অ্যান্টিহিস্টামিন প্রপার্টির বাইরেও মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টি আছে। তো সে যে ক্ষেত্রে কিছুটা বেনিফিট দেয় সেটা মূলত এই মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টির কারণে কিটোটিফেন। তো এটা হলো, এটা কখনোই আগে বলা যাবে না। মাস্ট স্টেবিলাইজার মূলত হলো সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আর নেডোক্রোমিল সোডিয়াম। আর কোন কোন ড্রাগের মাস্ট সেল স্টেবিলাইজিং প্রপার্টি কিছুটা আছে এটা বললে তখন বাকি কথাগুলো চলে আসবে। স্টেরয়েডের তো আছেই, বিটা 2 অ্যাগোনিস্টেরও কিছুটা আছে, আর এই কিটোটিফেন অ্যান্টিহিস্টামিন এটারও কিছুটা আছে। তো এবারে আমরা আসি, আমরা তো বললাম ব্রঙ্কোডাইলেটরস আর শর্ট টার্ম রিলিভার অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড লং টার্ম কন্ট্রোলার or প্রিভেন্টার, that is anti-inflammatory drugs used in bronchial asthma, এর নাম এক্সাম্পল বলে ফেললাম। তো রিলিভার আর প্রিভেন্টার or কন্ট্রোলার, এর বাইরে আরেকটা টার্ম অনেক সময় বলে প্রোটেক্টর। প্রোটেক্টর হিসেবে যারা ব্রঙ্কিয়াল, যেসব ড্রাগ ক্রনিক ইউজ করলে, লং টার্ম ইউজ করলে ব্রঙ্কিয়াল ওয়াল মানে ব্রঙ্কো ডাইলেশন হয়ে থাকে, এই কারণে যদি অ্যালার্জনের এক্সপোজারে আসেও তো কিছুটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হলেও যেহেতু আগে থেকে ব্রঙ্কো ডাইলেশন হয়ে আছে, তো এতে পেশেন্টের খুব একটা প্রবলেম হয় না। তো এই জন্য তার মানে তারা হলো প্রোটেক্ট করতেছে, অ্যাকিউট অ্যাটাক বা সিভিয়ার অ্যাটাক হওয়ার এটাকে প্রোটেক্ট করে, এই জন্য এদেরকে বলা হয় প্রোটেক্টর। তো এই প্রোটেক্টরের লিস্টে বলা হয় লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট যারা আছে তারা এবং জ্যানথিন ডেরিভেটিভস। লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট এন্ড জ্যানথিন ডেরিভেটিভস, এদেরকে বলা হয় প্রোটেক্টর। এটা হলো একটু তোমাদের জন্য বেশি জানা। তো তোমরা মূলত ব্রঙ্কোডাইলেটর, দ্যাট ইজ রিলিভার, আর কন্ট্রোলার আর প্রিভেন্টর এটুকু জানলেই চলবে। পাশাপাশি একটু মনে রাখতে পারো, কেউ যদি বেশি একটু জানতে চায় যে প্রোটেক্টর কাদেরকে বলা হয়, তখন বলতে পারো যে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট এন্ড জ্যানথিন ডেরিভেটিভস, এদেরকে প্রোটেক্টর বলা হয়। তো ব্রঙ্কোডাইলেটস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। বিটা 2 অ্যাগনিস্ট, দ্যাট ইজ সালবুটামল, টার্বুটালিন, সালমেটারল, ফরমেটারল। তো সালবুটামল, টার্বুটালিন এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, আর সালমেটারল, ফরমেটারল এগুলো হচ্ছে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। এখন এরা যে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, এটা তোমাদের রিটেনে আসতে পারে যে মেকানিজম অফ bronchodilator mechanism of beta 2 agonists. Explain bronchodilator mechanism of beta 2 agonists. তোমাদের অটোনমিক ফার্মাকোলজির নলেজ থেকে তোমরা এক্সপ্লেইন করার চেষ্টা করো দেখি, এই বিটা 2 অ্যাগনিস্ট কিভাবে ব্রঙ্কোডাইলেশন করে, বলো এনিবডি। যেহেতু বিটা 2 অ্যাগনিস্ট, এর মেকানিজম এক্সপ্লেইন করতে হলে তোমাদের বিটা 2 রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন জানতে হবে। এখানে মনে পড়ে? স্যার বিটা 2 রিসেপ্টর সাধারণত লাংসে থাকে। তো এখানে যে Lungs এ বিটা 2 রিসেপ্টর কোথায়? লাংসের স্যার এই যে লাংসের ওয়ালে কোথায়, ব্রঙ্কিয়াল ওয়ালে। ব্রঙ্কিয়াল ওয়ালে, রেসপিরেটরি যে ওয়ালটা আছে। ব্রঙ্কিয়াল ওয়ালে কোথায়? ব্রঙ্কিয়াল ওয়ালে তো স্মুথ মাসল স্যার, স্মুথ মাসল ওয়াল, স্মুথ মাসল। স্মুথ মাসল। কোথায় থাকে বললে নাম্বার 1 বলতে হবে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এক কথায় শেষ, ব্রঙ্কিয়াল তো স্মুথ এটা মাসেল। বিটা 2 ইউজুয়ালি স্যার, বিটা 2 হলো ইউজুয়ালি ভ্যাসোডাইলেটর করবে। তো আমরা যদি ড্রাগটা অ্যাগনিস্ট দিই তাহলে আরো এমনিতেই যেহেতু অ্যাজমাতে কনস্ট্রিকশন হয়, তাহলে তো আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। তাহলে আমরা যদি বিটা 2 দিই, এমনিতে যেহেতু ভ্যাসোডাইলেটর, তো এটা স্যার ওই আরো বেশি ভ্যাসোডাইলেটর করবা। ব্রঙ্কাস কি ভেসেল? ব্রঙ্কাস কি ভেসেল? এটা হলো স্যার ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোডাইলেশন, ব্রঙ্কোডাইলেশন হবে স্যার, সরি ব্রঙ্কোডাইলেশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার আমি বলতেছি শোনো। তাহলে সালবুটামল, টার্বুটালিন, সালমেটারল আর ফরমেটারল, তার মানে বিটা 2 অ্যাগনিস্ট। ইভেন নন সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট যেগুলো, যেমন অ্যাড্রেনালিনও কিন্তু বিটা 2 অ্যাগনিস্ট, তবে শুধু তারা সিলেক্টিভ না, নন সিলেক্টিভ, তাদের অন্য রিসেপ্টরের উপর ইফেক্ট আছে। তো বিটা 2 অ্যাগনিস্ট বাইন্ডস উইথ
beta 2 receptors present on bronchial smooth muscle. ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের বিটা 2 রিসেপ্টরের সাথে বিটা 2 অ্যাগনিস্ট গুলো বাইন্ড করলো। বাইন্ড করলে কি হবে? তো অ্যাগনিস্ট এন্ড রিসেপ্টরের মধ্যে ইন্টারঅ্যাকশন যখন হবে, এর সিকুয়েলি হিসাবে কি হবে? দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ। অ্যাডেনাইল সাইক্লেজ অ্যাক্টিভেশন হলে দেয়ার ইজ ফরমেশন অফ সাইক্লিক এএমপি এবং কোথাও কোথাও কিছুটা সাইক্লিক জিএমপি, মূলত সাইক্লিক এএমপি। আর এই সাইক্লিক এএমপির ইফেক্ট হচ্ছে সে করবে relaxation of bronchial smooth muscle. So bronchial smooth muscle relaxation hole there is dilation of bronchus. So there is relief of dyspnea, wheeze, এইসব, that is symptom of bronchial asthma, bronchodilation. তাহলে বিটা 2 রিসেপ্টরের সাথে বিটা 2 অ্যাগনিস্ট বাইন্ড করলো, তারপরে রিসেপ্টর ড্রাগ ইন্টারঅ্যাকশন আর রিসেপ্টর অ্যাগনিস্ট ইন্টারঅ্যাকশন হিসেবে হয়ে অ্যাড্রেনাল সাইক্লেজ স্টিমুলেশন হলো, ফরমেশন অফ সাইক্লিক এএমপি এবং সাইক্লিক এএমপির ইফেক্ট হলো ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের উপরে রিল্যাক্সেশন অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল। আর ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে গেলে ব্রঙ্কোডাইলেশন হয়ে যাবে, তো রিলিজ অফ ডিসপনিয়া এন্ড হুইজ। তাহলে এই হলো ব্রঙ্কোডাইলেটর মেকানিজম অফ বিটা 2 অ্যাগনিস্ট। এখন বলো মায়োসিন লাইট চেইন কাইনেসের তাহলে কিভাবে কাজ করবে? এগুলো তোমাদের মলিকুলার লেভেলের কথা, এটা ওই মায়োসিন লাইট চেইন কাইনেস ওই দিয়ে আলটিমেট কথা হলো এটাই যে সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপির পরে মাসেল রিল্যাক্স করতে হলে তো ওই যে অ্যাক্টিন মায়োসিনের উপরে কাজ করতে হবে না, কারণ অ্যাক্টোমায়োসিন কাপলিং দিয়েই তো মাসেল কন্ট্রাকশন হয়। মায়োসিন লাইট চেইন কাইনেস এটা যখন হবে, এটার উপরে ইন্টারাকশন যখন হবে সাইক্লিক এএমপির, এর সিকুয়েলি হিসাবে রিল্যাক্সেশন অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল হবে। তো ওটা মলিকুলার লেভেল কথা যদি তোমরা বলতে পারো, বড় টেরিটিনের জন্য প্রিপেয়ার করে নিও। মুদ্রা কথা হলো বিটা 2 অ্যাগনিস্ট বিটা 2 রিসেপ্টর অফ ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল বাইন্ড করলো, এন্ড অ্যাগনিস্ট রিসেপ্টর ইন্টারঅ্যাকশনের কারণে অ্যাডেনাল সাইক্লেজ স্টিমুলেশন হলো, ফরমেশন অফ সাইক্লিক এএমপি এন্ড সাইক্লিক এএমপি causes relaxation of bronchial smooth muscle. So there is dilatation of bronchus, that is bronchodilation, followed by relief of dyspnea and wheeze. তো এখন এই হলো মেকানিজম অফ অ্যাকশন আর ব্রঙ্কোডাইলেটর মেকানিজম অফ বিটা 2 অ্যাগনিস্ট। তো এখন বলো what are the adverse effects of beta 2 agonist or salbutamol, tarbutaline, এগুলো অ্যাডভার্স ইফেক্ট কি? সালবুটামল আর বিটা 2 ড্রাগ জিজ্ঞেস করলে এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি ভাইবাতে জিজ্ঞেস করা হয়। যে আমরা পরীক্ষা নিলাম কয়েকদিন আগে, প্রায় স্টুডেন্টকে কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগ চলে আসলে তাকে এটা জিজ্ঞেস করা হয়েছে যে সালবুটামলের অ্যাডভার্স ইফেক্ট কি বা বিটা 2 অ্যাগনিস্টের অ্যাডভার্স ইফেক্ট কি? বলো কি কি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট? হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন। এটা তো এক কথা না, ইম্পর্টেন্ট কথা না। তোমরা অ্যাজমার পেশেন্ট দেখ, তোমাদের মধ্যে কারো অ্যাজমা সমস্যা আছে বা পরিবারে ফ্যামিলিতে রিলেটিভস এর মধ্যে দেখছো যারা সালবুটামল ইউজ করে তাদের একটা প্রবলেম হয়? স্যার মাসল ট্রেমর হয় স্যার। ভেরি গুড, স্কেলেটাল মাসেল ট্রেমর। Tremor is the most important adverse effect and most common adverse effect of beta 2 agonist. As you know, palpitation হয় due to tachycardia, কারণ এটার যদিও বলা হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট, কিন্তু বিটা 1 রিসেপ্টরের উপরেও কিছুটা অ্যাকশন করতে পারে। কারণ আমরা বলেছি যে অটোনমিকে যে আমরা অনেক সময় সিলেক্টিভ হিসেবে, রিসেপ্টর সিলেক্টিভ হিসেবে যে কথাগুলো বলি এগুলো কোনো অ্যাবসলিউট কথা না। তো অনেক সময় দেখা যায় ওই আদার রিসেপ্টরের উপরে কিছুটা ইফেক্ট থাকতে পারে এবং সালবুটামল এটা হয়। যদিও আমরা বলতেছি যে বিটা 2 অ্যাগনিস্ট, তো বিটা 1 এর উপরে কিছু ইফেক্ট, এই জন্য কার্ডিয়াক মাসেলে যে বিটা 1 রিসেপ্টর থাকে এখানে কিছুটা অ্যাকশন হয়ে ট্যাকিকার্ডিয়া হতে পারে, এই জন্য পেশেন্ট প্যালপিটেশন বলতে পারে। নার্ভাসনেস, অ্যাংজাইটি, রেস্টলেসনেস এগুলো হতে পারে। তাহলে ট্রেমর, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, নার্ভাসনেস, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, রেস্টলেসনেস এগুলো হতে পারে। অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট, এটা রেয়ারলি হতে পারে, এটা যদি বিশেষ করে রিপিটেডলি যদি ইউজ করা হয় সালবুটামল আর বিটা 2 অ্যাগনিস্ট, সেটা হলো হাইপোক্যালিমিয়া।
এই জন্য অনেক সময় পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করা হয় যে ইলেকট্রোলাইটের উপরে বিটা 2 অ্যাগনিস্টের কি ইফেক্ট, বা ইলেকট্রোলাইটের উপরে সালবুটামলের কি ইফেক্ট। এটা ক্রনিক এন্ড রিপিটেড ইউজ করলে, বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করলে এটা ইলেকট্রোলাইটের উপর একটা ইফেক্ট হলো যে হাইপোক্যালিমিয়া করতে পারে। তাহলে ট্রেমর, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, নার্ভাসনেস, ইনসোমনিয়া, ইভেন হাইপোক্যালিমিয়া হতে পারে। নাও what are the uses of beta 2 agonists like salbutamol, terbutaline? সালবুটামলের ইউজ কি কি হতে পারে তাহলে বলো? কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে সালবুটামল ইউজ করা যেতে পারে বলো? স্যার ব্রঙ্কোডাইলেটর হিসেবে। ব্রঙ্কোডাইলেটর হিসেবে আমরা কোন কোন কন্ডিশনে ইউজ করতে পারি? ডিজিজের নাম বলো। স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। COPD আর সিওপিডি। COPD. তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি and any other bronchospastic condition. ব্রঙ্কিয়াল এই যেমন রেসপিরেটরি ট্র্যাক্টে যদি অ্যাকুট ইনফেকশন হয়ে টেম্পোরারিলি ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু যদিও ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি না, অনেক সময় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ব্রঙ্কোডাইলেটর হিসেবে সালবুটামল বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করা যেতে পারে। তার মানে হলো এনি ব্রঙ্কোস্পাস্টিক কন্ডিশন। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি অবশ্যই বলবো, এনি ব্রঙ্কোস্পাস্টিক কন্ডিশনস এখানে ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ করা যেতে পারে। এছাড়া এনি আদার ইউজ? হ্যাঁ, ভেরি গুড। আমরা যেহেতু অ্যাডভার্স ইফেক্ট একটা পাইলাম যে হাইপোক্যালিমিয়া করতে পারে, তো এই অ্যাডভার্স ইফেক্টটাকে আমরা আবার অনেক সময় কাজে লাগাইতে পারি ফর ট্রিটমেন্ট অফ অ্যাকিউট হাইপারক্যালিমিয়া। যদিও ফার্স্ট লাইন ড্রাগ না, অ্যাকিউট হাইপারক্যালিমিয়ার ট্রিটমেন্টে অনেক ড্রাগ ইউজ করা যেতে পারে, এগুলোর লিস্ট অনেক লম্বা। তবে ওই লিস্টে সালবুটামলও আছে, আর বিটা 2 অ্যাগনিস্টও আছে, নেবুলাইজড ফর্মে ইউজ করা হয়। স্যার আইএলডি তে তাহলে ইউজ এটা করা হলো- যাবে? হ্যাঁ, আইএলডি তে যদি তার ব্রঙ্কোস্পাজমের ফিচার থাকে তাহলে এটা অ্যাডজাঙ্ক ড্রাগ হিসেবে ইউজ করা যাবে, কিন্তু আইএলডি এর মেইন ট্রিটমেন্ট কখনো এটা না। ওই ক্ষেত্রে যেহেতু ক্রনিক ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয় হ্যাঁ লাংসে, তো সেই ক্ষেত্রে ওটার জন্য ওই লাংসের ইনফ্লামেশন আইএলডির জন্য আলাদা ড্রাগ আছে, পারফেনিডন একটা নামের ড্রাগ আছে, এগুলো ইউজ করা হয়। তো ঠিক আছে, তাহলে এই হলো ব্রঙ্কোটা। এখন বলো রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ বিটা 2 অ্যাগনিস্ট ফর ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি। কোন দুটো? ইনহেলেশন। Inhalation. তাহলে রুটিন রুট অর কমন রুট অফ ইউজ অফ বিটা 2 অ্যাগনিস্ট ফর ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি হচ্ছে ইনহেলেশন রুট। তবে এগুলোর ওরাল ফর্মুলেশনও আছে, ট্যাবলেট, সিরাপ এগুলো আছে, ইভেন ইনজেক্টেবল ফর্মুলেশনও আছে। তো এগুলো হলো ফর স্পেশাল কন্ডিশন। অনেকের একটা রং কনসেপশন আছে যে ইনহেলার ইউজ করলে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে লাস্ট রিসোর্ট অফ ট্রিটমেন্ট, ইনহেলার। তারা এবং পেশেন্টরা অনেক ইভেন এডুকেটেড পেশেন্টকেও ইনহেলার প্রেসক্রাইব করলে তারা ভয় পায়, মনে করে যে ইনহেলার ইউজ করলে তাহলে তার ওরাল কোনো ওষুধে কাজ হবে না, ওরাল মেডিকেশনে কাজ হবে না, এরকম। তো এটা হচ্ছে রং কনসেপশন। অ্যাজমা ট্রিটমেন্ট গাইডলাইনে অ্যাজমা ট্রিটমেন্ট শুরুর কথাই বলা আছে ইনহেল ব্রঙ্কোডাইলেটর দিয়ে, ইনহেল সালবুটামল বা ইনহেল বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্ট স্টার্ট করার কথা বলা আছে। অ্যাজমার ট্রিটমেন্ট এটা তোমাদের ক্লিনিক্যালি আরো ভালো জানতে হবে, এটা কিন্তু স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এন্ড এখন কোনো গাইডলাইনে স্টেপ 6 পর্যন্ত বলা হচ্ছে। তো স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ আছে অ্যাজমা ট্রিটমেন্টে। তো সেই স্টেপ 1 যেটা দিয়ে অ্যাজমা ট্রিটমেন্ট শুরু করা হয় যাদের এপিসোডিক অ্যাজমা হয়, মাইল্ড সিমটম, তো স্টেপ 1 এ বলা আছে যে ইউজ অফ ইনহেলড বিটা 2 অ্যাগনিস্ট, মানে শুরু ট্রিটমেন্টই হলো ইনহেলার, কাজে এটা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তোমরা বললে একটা যে ইউজ হচ্ছে, একটা হলো ব্রঙ্কোডাইলেটর হিসেবে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি
এনি আদার ব্রঙ্কোস্পাস্টিক কন্ডিশন, ইভেন অ্যাকিউট হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টও বিটা 2 অ্যাগনিস্ট সালবুটামল ইউজ করা যেতে পারে। এছাড়া আর কোথায় ইউজ করা যেতে পারে বিটা 2 অ্যাগনিস্ট? এটা তোমাদের আগের টার্মের এক চ্যাপ্টারের পড়া। বলো বিটা 2 অ্যাগনিস্ট আর কোথায় ছিল? আচ্ছা, বিটা 2 রিসেপ্টর আর কোথায় থাকে? ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ছাড়া uterus. ইউটেরাইন স্মুথ মাসেলেও বিটা 2 রিসেপ্টর থাকে। তাহলে ইউটেরাইন স্মুথ মাসেলে যদি বিটা 2 রিসেপ্টর থাকে, তাহলে বিটা 2 অ্যাগনিস্ট কে আমরা ওই রিলেশনে কোন কন্ডিশনে ইউজ করতে পারবো? Labor, premature labor. প্রিটার্ম লেবার যদি হয়, তো সেই ক্ষেত্রে টু ডিলে দা লেবার, তাই তো? এইখানে এটার ইউজটা কি হিসাবে হচ্ছে? এখানে সে কি অ্যাকশন দিচ্ছে? আমরা যে কারণে এখানে ইউজ করতে Muscle পারি relax করে। ইউটেরাইন মাসেলের উপরে তার অ্যাকশনটা কি? কন্ট্রাকশন না রিল্যাক্সেশন? Relaxation. তাহলে ইউটেরাইন রিল্যাক্সেন্ট হিসেবে বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করা হয়। তো ইউটেরাইন রিল্যাক্সেন্ট কে কি বলে? টার্ম কি? টোকোলাইটিক্স। ভেরি গুড। তাহলে দেখো, এই যে সালবুটামল বা বিটা 2 অ্যাগনিস্ট, এগুলোকে যে শুধু ব্রঙ্কোডাইলেটর আমরা মনে করবো তা না। ভাইবা পরীক্ষায় কিন্তু এইভাবে চলে যায়, এইভাবে চলে যাওয়া হয়। তো এখান থেকে কিন্তু কোথায় কোথায় চলে যাওয়া হচ্ছে এর ইউজ। যদিও কমনলি সালবুটামল ইউজ ব্রঙ্কোডাইলেটর হিসেবেই, ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি তে, কিন্তু নলেজ দেখো কোথায় চলে যেতে পারে। হাইপোক্যালেমিয়াতে চলে যেতে পারে, ইভেন টোকোলাইটিক এজেন্ট হিসেবেও বিটা 2 অ্যাগনিস্ট ইউজ হয়। তবে টোকোলাইটিক এজেন্ট হিসেবে সালবুটামল, টার্বুটালিন এগুলো ইউজ করলেও পাওয়া যাবে টোকোলাইটিক ইফেক্ট, ইউটেরাইন রিল্যাক্সেশন হবে। তবে ওই ক্ষেত্রে আবার চয়েস কোন বিটা 2 অ্যাগনিস্ট? Sir, Ritodrine. রিটোড্রিন। এটা তোমাদের ডিসকাশন হয়ে গেছে। এই বিটা এই রিলেশনে এটা রিপিটেশন হচ্ছে, তো রিপিটেশন হওয়া ভালো, তাহলে তোমাদের আরো ভালো মনে থাকবে। তাহলে এখানে হচ্ছে রিটোড্রিন টোকোলাইটিক এজেন্ট হিসেবে যে বিটা 2 অ্যাগনিস্ট কমনলি ইউজ হয় বা চয়েস, সেটা হচ্ছে রিটোড্রিন। ওকে, তাহলে বিটা 2 অ্যাগনিস্ট শেষ করলাম। এবারে চলে যাই জ্যানথিন ডেরিভেটিভস অর ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। স্যার হাইপোগ্লাইসেমিয়াতে করা যাবে নাকি? স্যার হাইপোগ্লাইসেমিয়াতে হ্যাঁ, বিটা 2 হাইপোগ্লাইসেমিয়া হলে বিটা 2 করা যাবে না? হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কম থাকে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়াতে স্যার এটা বিটা 2 করা যাবে তো? এখানে তো লিভারে যেহেতু মানে লিভারে তো সাধারণত গ্লুকোজ বাড়ায় বিটা 2 যখন হয়, তার মানে অ্যাগনিস্ট হিসেবে হাইপোগ্লাইসেমিয়া ইউজ করতে পারে। করলে তো হাইপোগ্লাইসেমিয়া হবে না। না স্যার, এখানে মানে আমরা বললাম যে যেটা হাইপোগ্লাইসেমিয়া হইলে ব্যবহার করা যেতে পারে। লিভারে, হ্যাঁ খেয়াল করো, অ্যাড্রেনালিনের যে ইফেক্ট লিভারে, হাইপোগ্লাইসেমিয়া হলে ইউজ করা যেতে পারে। গ্লাইকোজেনোলাইসিস করে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করে। হ্যাঁ স্যার, কারেকশন হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করে। হাইপোগ্লাইসেমিয়া হলে করা যেতে পারে। হ্যাঁ, জি স্যার। তাহলে ওই জন্য বলতে তো ইউজ করা যেতে পারে ওখানেও, এটা। জি স্যার। হ্যাঁ স্যার, কারণ মানে ওখানে তো লিভারে তো বিটা 2 আছে, তাহলে তো আমরা হ্যাঁ হ্যাঁ সেহেতু তো ব্যবহার করা যেতে লিভারেও পারে আছে। হাইপোগ্লাইসেমিয়া হলে। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা অ্যাড্রেনালিন, এগুলো এই পারপাসে ইউজ হয় না। হয়তো এটার কোনো ক্লিনিক্যাল স্টাডি নাই, এই কারণে এটা না। অ্যাড্রেনালিন ইউজ করা হয়, মানে হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্টে ফার্স্ট তো হলো গ্লুকোজ ইউজ করা হয় ওরালি, তো প্রয়োজন হলে আইভি গ্লুকোজ ইউজ করা হয়। এছাড়া প্রয়োজন হলে গ্লুকাগন ইউজ করা হয়। প্রয়োজন হলে সিলেক্টিভ বিটা 2 অ্যাড্রেনালিন এটা ইউজ করার কথা। তো এই আমাদের সিলেক্টিভ যেগুলো, এগুলো ওখানে ইউজ করার কথা কোথাও নাই। হয়তো এটা নিয়ে কোনো স্টাডি হয় নাই, কারণ যে কোনো ড্রাগ ক্লিনিক্যাল ইউজের আগে এটার হলো স্টাডি, ক্লিনিক্যাল স্টাডি থাকতে হয়। শুধু থিওরিটিক্যাল নলেজের উপরে একটা ড্রাগ ইউজ করা হয় না, এটা ক্লিনিক্যাল স্টাডি করার পরে এটা যদি দেখা যায় যে হ্যাঁ ক্লিনিক্যালি এটা এফেক্টিভ, তখন এটা ইউজ করা হয়। তো অ্যাড্রেনালিন ইউজ করা হয় এই পারপাসে, কিন্তু এগুলোর কথা কোথাও এখনো নাই। তবে থিওরিটিক্যালি তুমি যেটা ধরছো ঠিক আছে, যেহেতু সে গ্লাইকোজেনোলাইসিস করে বিটা 2 মিডিয়েটেড ইফেক্ট, তো থিওরিটিক্যালি কিন্তু এটা ওখানে ইফেক্টিভ হওয়ার কথা। তো ওকে, নেক্সট জ্যানথিন ডেরিভেটিভস অর ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। থিওফাইলিন, ডক্সোফাইলিন, অ্যামাইনোফাইলিন, ক্যাফিন, থিওব্রোমিন। তো এখানে চলে আসি আমরা ডাইরেক্ট চলে যাই মেকানিজম অফ অ্যাকশন অফ ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস অর দিস জ্যানথিন ডেরিভেটিভস।
তো এদের বলা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। এই নামটার মধ্যে এর মেকানিজম লুকিয়ে আছে। ফসফোডাইএস্টারেজ এনজাইম এর ফাংশন কি বলো? ফসফোডাইএস্টারেজ এনজাইম কি করে? So cyclic AMP into AMP. ব্রেকডাউন করে, ঠিক আছে। আমরা যে এই সালবুটামল বা বিটা 2 অ্যাগনিস্টের মেকানিজম অফ অ্যাকশন দেখলাম, এখানে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন ফলোড বাই ব্রঙ্কোডাইলেশন, এটা আলটিমেটলি কার ইফেক্ট দেখলাম? সাইক্লিক এএমপির ইফেক্ট। তার মানে সাইক্লিক এএমপিটাই হলো সেকেন্ড মেসেঞ্জার যে ব্রঙ্কোডাইলেশন করে। তো ফসফোডাইএস্টারেজ কি করে? এই সাইক্লিক এএমপি কে ব্রেকডাউন করে। তাহলে তো আর ব্রঙ্কোডাইলেশন হবে না। সাইক্লিক এএমপি যদি না থাকে তাহলে তো ব্রঙ্কোডাইলেশন হবে না, ব্রঙ্কোস্পাজম হতে থাকবে। তো এখন আমরা যদি ওই সাইক্লিক এএমপির ব্রেকডাউনকে প্রিভেন্ট করতে পারি বাই ইনহিবিটিং দ্য এনজাইম, যে এনজাইমটা সাইক্লিক এএমপি কে ব্রেকডাউন করে, ওটাকে যদি আমরা ইনহিবিট করে দিতে পারি, যেমন ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস ইউজ করে, থিওফাইলিন, ডক্সোফাইলিন এগুলো ইউজ করে, তো তাহলে ফসফোডাইএস্টারেজ আর কাজ করতে পারবে না, সাইক্লিক এএমপিও আর ব্রেকডাউন হবে না। তো সাইক্লিক এএমপি তখন ব্রঙ্কোডাইলেশন করবে। এটা হলো একটা মেকানিজম। অ্যানাদার ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে যে এই জ্যানথিন ডেরিভেটিভস গুলো, থিওফাইলিন, ডক্সোফাইলিন, এগুলো আবার ডাইরেক্টলি একটা আদার রিসিপ্টরের উপরে কাজ করে, সেটা হলো অ্যাডিনোসিন রিসিপ্টর। অ্যাডিনোসিন যখন তার নিজের রিসিপ্টর অ্যাডিনোসিন রিসিপ্টরের উপরে কাজ করে, তখন কিন্তু ব্রঙ্কোস্পাজম হয়। তো অ্যাডিনোসিন রিসিপ্টরকে এই থিওফাইলিন, ব্রোমিন, ডক্সোফাইলিন এরা ব্লক করে দেয়, তখন অ্যাডিনোসিন রিসিপ্টরের উপরে কাজ করতে পারে না, ব্রঙ্কোস্পাজম হয় না। তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট মেকানিজমে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস আর জ্যানথিন ডেরিভেটিভস এরা কাজ করে। একটা হলো যে নামের সাথে যেটা ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে দেয়, যার ফলে সাইক্লিক এএমপি আর ব্রেকডাউন হয় না, সাইক্লিক এএমপি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন এন্ড ব্রঙ্কোডাইলেশন করে। অ্যানাদার মেকানিজম হচ্ছে যে এই জ্যানথিন ডেরিভেটিভস গুলো অ্যাডিনোসিন রিসিপ্টরস কে ব্লক করে দেয়, যার ফলে আর অ্যাডিনোসিন রিসিপ্টরে কাজ করতে পারতেছে না, কারণ অ্যাডিনোসিন রিসিপ্টরে কাজ করলে ব্রঙ্কোস্পাজম করতো। তো সেই রিসিপ্টর যখন ব্লক হয়ে গেল, তখন আর ব্রঙ্কোস্পাজম হচ্ছে না, ব্রঙ্কোস্পাজম রিলিভ হচ্ছে, এভাবে ব্রঙ্কোডাইলেশন হচ্ছে। এবারে অ্যাডভার্স ইফেক্টস অফ জ্যানথিন ডেরিভেটিভস, এই ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস, এগুলোর অ্যাডভার্স ইফেক্টসও অনেকটা এই বিটা 2 অ্যাগনিস্টের মতোই। যেমন ট্রেমর, এটার ক্ষেত্রে হতে পারে, অ্যাংজাইটি, টেনশন, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, এগুলো এটার ক্ষেত্রেও হয়, নার্ভাসনেস, ইনসোমনিয়া, এগুলো এটার ক্ষেত্রেও হয়। তবে সিএনএস স্টিমুল্যান্ট ইফেক্ট এই জ্যানথিন ডেরিভেটিভস এর ক্ষেত্রে অনেক প্রমিনেন্ট বিটা 2 অ্যাগনিস্টের চাইতে, সিএনএস স্টিমুল্যান্ট ইফেক্ট। এছাড়া যে ট্রাক আপসেট, থিওফাইলিনের একটু আগে বলেছি যে থিওফাইলিন এর মধ্যে যে ক্যাফিন, কফি এগুলো খেলে, যেমন একদিকে যাদের ব্রঙ্কোস্পাজম আছে, ডিসপনিয়া আছে, তারা একটু রিলিফ পায়। চা খেলে কারো কারো আরেকটা ইফেক্ট হয়, ফিজিওলজিক্যাল ইফেক্ট, সেটা তোমরা জানো কি? চা খেলে আরেকটা ফিজিওলজিক্যাল ইফেক্ট হয় কারো কারো ক্ষেত্রে। গ্যাস্ট্রিকের সমস্যা স্যার। এটা গ্যাস্ট্রিন সিক্রেশন কিছুটা বাড়ায়, এইচসিএল সিক্রেশন কিছুটা বাড়াইতে পারে, এই জন্য হতে পারে এটা পিউডি কিছুটা অ্যাগ্রাভেট করতে পারে। অ্যানাদার ইফেক্ট, ঠিক আছে, ওটাও একটা ইফেক্ট, যে ইউরিনেশন, এটার মাইল্ড ডায়ুরেটিক ইফেক্ট আছে। জ্যানথিন ডেরিভেটিভস গুলোর মাইল্ড ডায়ুরেটিক ইফেক্ট আছে, এই জন্য কিন্তু টি, কফি খেলে কারো কারো এরপরে দেখা যায় ইউরিনেশনের ডিজায়ার হয়, ইউরিনেশন হয়। তাহলে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে palpitation, tachycardia, nervousness, anxiety, tension, restlessness, CNS stimulant effect. ইভেন কনভালশনও কিন্তু হয়ে যেতে পারে কারো কারো, যদি এক্সেসিভ ডোজ হয় জ্যানথিন ডেরিভেটিভ, কনভালশন হতে পারে। এছাড়া যে ট্রাক আপসেট, এর মধ্যে কারো কারো সিভিয়ার ভমিটিং হতে পারে, সিভিয়ার ভমিটিং
নসিয়া, সিভিয়ার ভমিটিং হতে পারে। আর আদার ইফেক্ট যেগুলো বললাম, ডায়ুরেটিক ইফেক্ট হতে পারে, গ্যাস্ট্রিক HCl সিক্রেশন অনেক সময় একটু বাড়তে পারে। এই হচ্ছে থিওফাইলিন, জ্যানথিন ডেরিভেটিভস। এবারে আসি অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস। ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম। যদি তোমাকে জিজ্ঞেস করি যে মেকানিজম অফ অ্যাকশন অফ ইপ্রাট্রোপিয়াম বা এনি অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে মেকানিজমটা কিভাবে এক্সপ্লেইন করবে? অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ কি অটোনমিক নলেজ থেকে বলা যায় না? M2 রিসেপ্টর দিয়ে কাজ করতে পারে, M2 রিসেপ্টর দিয়ে কাজ করতে পারে। M2 না, যদি M3 বলো কেন তোমরা? আমরা পড়তেছি ব্রঙ্কিয়াল অ্যাজমা, সো M3 দিয়ে কাজ বা ব্রঙ্কোডাইলেশন, এটা বলবো। এখানে তো ভ্যাসোডাইলেটর ইফেক্ট দিয়ে এক্সপ্লেইন করা সুযোগ নাই। ঠিক আছে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে যেমন আমরা এই সালবুটামলের মেকানিজমে বললাম বিটা 2 রিসেপ্টর থাকে। এখন মাস্কারিনিক রিসেপ্টর কোনটা থাকে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে? M3। ঠিক আছে, তাহলে যদি আমরা অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ ইউজ করি, ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম এগুলো ইউজ করি, তাহলে এরা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে যে M3 রিসেপ্টর আছে, M3 রিসেপ্টরকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে মাস্কারিনিক রিসেপ্টরের যে ইফেক্ট সেটা ব্লক হয়ে গেল। তো মাস্কারিনিক রিসেপ্টর স্টিমুলেশন হলে ব্রঙ্কিয়াল ওয়ালের উপরে কি ইফেক্ট ছিল? ব্রঙ্কোস্পাজম হইতো। M3 রিসেপ্টরের স্টিমুলেশন হলে ব্রঙ্কোস্পাজম হইতো। তো সেটাকে আমরা ব্লক করে দিলাম। M3 রিসেপ্টর ব্লক করে দিলে আর ব্রঙ্কোস্পাজম হবে না, তাহলে ব্রঙ্কোডাইলেশন হবে। এই হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ এর এক্সাম্পল, ব্রঙ্কোডাইলেটর মেকানিজমের এক্সপ্লেনেশন। তাহলে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস লাইক ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম এগুলো ইউজ করলে তারা M3 রিসেপ্টর প্রেজেন্ট ইন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল এগুলোকে ব্লক করে দেবে। সো অ্যাসিটাইলকোলিন যে M3 রিসেপ্টরের উপরে কাজ করে ব্রঙ্কোস্পাজম করতো সেটা আর হবে না। তো ব্রঙ্কোস্পাজম না হলে ব্রঙ্কোডাইলেশন হবে, রিলিভ অফ ব্রঙ্কোস্পাজম হবে। তো এইভাবে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ গুলো কাজ করে। তো এদেরকে আবার কোন রুটে ইউজ করা হয়? ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, অক্সিট্রোপিয়ামের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? ইনহেলেশন স্যার। এরাও কিন্তু ইনহেল রুটে ইউজ হয়। এদের কিন্তু কোনো ওরাল অর ইনজেক্টেবল ফর্মুলেশন নাই, অনলি ইনহেল রুটে এগুলো ইউজ হয়। ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম অনলি ইনহেল রুটে এরা ইউজ হয়। ওকে, তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটরস বলে ফেললাম মোটামুটি। এবারে চলে আসি লং টার্ম কন্ট্রোলার আর প্রিভেন্টার্স। এর মধ্যে স্টেরয়েডস নাম্বার 1 and most important and cornerstone of therapy of bronchial asthma, corticosteroids. So mostly use হয় inhaled route, long term use, chronic use, inhaled corticosteroid. Beclomethasone, fluticasone, budesonide, cyclesonide এগুলো হচ্ছে corticosteroid that are used in inhaled route. এছাড়া oral prednisolone ইউজ করা হয় অনেক সময় and injectable hydrocortisone. Role of steroid in bronchial asthma, এটা frequently রিটেনেও আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। Explain the role of steroid in bronchial asthma. কি রোল? Anti-inflammatory. এতো স্টেরয়েড হচ্ছে ভেরি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তাহলে একটা এক্সপ্লেইন করতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দিয়ে। এই ব্রঙ্কিয়াল অ্যাজমার প্যাথোজেনিস্ট, এই টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন থেকে শুরু করে এটা যে পরে ক্রনিক ইনফ্ল্যামেশন হলো, এই সব স্টেপে স্টেরয়েড ইফেক্টিভ। ইনফ্ল্যামেশনের যত ধাপ আছে, টাইপ 1 রিঅ্যাকশন থেকে শুরু করে অ্যাকুট ইনফ্ল্যামেশন, ক্রনিক ইনফ্ল্যামেশন, ফাইব্রোসিস ইনহিবিট করা, প্রিভেন্ট করা, রিভার্স করা, সব কিছুতেই এই ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন, মিডিয়েটর রিলিজ, তারপরে ভাস্কুলার পারমিয়েবিলিটি কমানো, ভ্যাসোডাইলেটরি ইফেক্ট কমানো, সব কিছুতে মাস্ট সেল স্টেবিলাইজিং ইফেক্ট, সব ইফেক্ট কিন্তু স্টেরয়েডের আছে। তার মানে পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হচ্ছে স্টেরয়েড। তাহলে একটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। তো অনেকে এটা বলেই শেষ করে দেয়, কিন্তু এক্সামিনাররা এটা বলেই শেষ করলে তাতে কিন্তু প্লিজড হন না, আর একটা ইম্পর্টেন্ট কথা শুনতে চান।
সেটা কি? ইনহিবিট ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স কি ইনহিবিট করবে? ইমিউন রেসপন্স, ওগুলো ইমিউনিটি, ইমিউন রেসপন্স আর ইনফ্লামেশন, ওগুলো এগুলো একই কথা বলা ছিল, পাশাপাশি লাগানো কথা, একটার সাথে আর একটা লাগানো, এটা ধরো একটার মধ্যেই। ঠিক আছে, অ্যান্টি ইনফ্লামেটরি এন্ড ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট মানলাম। আর কেমোটক্সিস হতে পারে। এটা তো ইনফ্লামেশনেরই পার্ট, কেমোটক্সিস ইনফ্লামেশনের অংশ না, ওগুলো তো ওর মধ্যেই আছে। মাস্ট স্টেবিলাইজার করে। another important effect যেটা না বললে তোমার আনসার কমপ্লিট হবে না এবং এক্সামিনারও প্লিজড হবেন না, সেটা হচ্ছে পারমিসিভ অ্যাকশন। স্টেরয়েডের পারমিসিভ অ্যাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই জন্যই বলা হয় যে ক্রনিক ইউজের পরে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাওয়া যায়, এটা ঠিক আছে মানলাম, কিন্তু অ্যাজমা তো অনেক সময় অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা হিসেবেও প্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রেও তো আমরা অন্যান্য অ্যাকিউট যেসব অ্যাকশন দেয় ড্রাগের সঙ্গে স্টেরয়েডও কিন্তু ইউজ করি, ইনজেক্টেবল হাইড্রোকর্টিসন ইউজ করি। তো যদি শুধু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এটাই যদি ইম্পর্টেন্ট হইতো, তাহলে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তাহলে স্টেরয়েড কিভাবে বেনিফিট দেয়? এটার এক্সপ্লেনেশন হলো যেটা ডিউ টু ইটস পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশন মানে হলো যদি স্টেরয়েড ইউজ করা হয়, এটা হলো ফিজিওলজিতে কর্টিসল, আর ফার্মাকোলজিক্যালি হলো ড্রাগ হিসেবে যেসব স্টেরয়েড ইউজ করা হয়। তো কর্টিসল আর স্টেরয়েডের পারমিসিভ অ্যাকশন হলো যে যদি স্টেরয়েড থাকে তাহলে সে সাম আদার হরমোন আর ড্রাগস কে সেলে অ্যাকশন করতে দেবে, পারমিট করবে। দিস ইজ পারমিসিভ অ্যাকশন। এর মধ্যে স্টেরয়েড সেলে কাজ করলে সেই সেলের উপরে অ্যাড্রেনালিন বিটা 2 অ্যাগনিস্ট তার অ্যাকশন খুব ভালোভাবে করতে পারে। তো যেহেতু বিটা 2 অ্যাগনিস্টের অ্যাকশনটা ব্রঙ্কোডাইলেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ওই অ্যাকশনকেই পারমিট করতেছে স্টেরয়েড। দিস ইজ পারমিসিভ অ্যাকশন। তো এই জন্য ইমিডিয়েট রোলটা হলো তার এটাই যে সে পারমিসিভ অ্যাকশনের মাধ্যমে বিটা 2 অ্যাগনিস্টের অ্যাকশনকে এনহ্যান্স করে দিচ্ছে, যার ফলে বিটা 2 অ্যাগনিস্ট ইমিডিয়েটলি ব্রঙ্কোস্পাজম রিলিভ করতেছে, পেশেন্টকে রিলিভ দিচ্ছে। আর লং টার্ম ইফেক্ট তো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট সেটা তো আছেই। তাহলে রোল অফ স্টেরয়েড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা বললে এই দুটো কথা এক্সপ্লেন করতে হবে: অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট এন্ড পারমিসিভ ইফেক্ট। এখন স্টেরয়েডের রিলেশনে একটা কথা তোমাদের ক্লিনিক্যালি বেশি ইম্পর্টেন্ট, তবে অনেক সময় জিজ্ঞেস করতে পারে কেউ, হোয়াট ইজ রেস্কিউ স্টেরয়েড? রেস্কিউ স্টেরয়েড, রেস্কিউ কথাটার মানে কি? মুক্ত করা। মুক্ত, রেস্কিউ মানে মুক্ত করা। হ্যাঁ, মুক্ত করা, তাই তো। তো অনেক সময় হয় এরকম যে অ্যাজমার একটু কন্ট্রোলের বাইরে চলে গেছে, কন্ট্রোল ছিল তো কন্ট্রোলের বাইরে চলে গেছে, দেখা যাচ্ছে যে সে যে রেগুলার মেডিকেশন নিচ্ছিল সে তাতে তার সিমটম কন্ট্রোল থাকতেছে না, তার সিভিয়ারিটি বাড়তেছে আস্তে আস্তে, এবং তখন ঝুঁকি থাকে যে অ্যাজমা অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে টার্ন নিতে পারে। তো যদি মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন হয়, কিন্তু অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে এখনো টার্ন নেয়নি, মাঝামাঝি আছে, সিভিয়ারিটি নর্মালের চাইতে বেড়ে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে ঠিক, কিন্তু এখনো অ্যাকুট সিভিয়ার পর্যায়ে যায়নি, মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন হয়ে গেছে। তো তখন আমরা যদি এমন কোনো অ্যাপ্রোচে, এমন কোনো ট্রিটমেন্ট দিয়ে ড্রাগ ইউজ করে যদি আমরা অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা টার্ন যাতে না নেয়, যদি এটা আমাদের করার সুযোগ থাকে তাহলে সেটা আমাদের করতে হবে। তো এই পারপাসে ইফেক্টিভ হচ্ছে স্টেরয়েড। তো এই পারপাসে যখন স্টেরয়েড ইউজ করা হয় যে পেশেন্টকে রেস্কিউ করার জন্য, তার অ্যাজমার কন্ডিশনটা, প্রেজেন্টেশনটা যাতে অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে টার্ন না নেয়, যেহেতু তার সিভিয়ারিটি একটু বেড়ে গেছে আমরা দেখতেছি, তো আমরা অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে টার্ন নেওয়াটাকে ঠেকাবো, পেশেন্টকে রেস্কিউ করব অ্যাকুট সিভিয়ার অ্যাজমা থেকে। তো এই জন্য যে স্টেরয়েড ইউজ করা হয় তখন তাকে বলা হয় রেস্কিউ স্টেরয়েড। তো দেখা যাবে যে পেশেন্টের হুইজ ডিসপনিয়া এমন যে পেশেন্ট রাতে ঘুমাইতে পারতেছে না, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, তার সিভিয়ারিটি এমন যে রাতে শুরু হয়েছে সারা সকাল মিড ডে পর্যন্ত তার সিমটম থাকতেছে। আর নর্মাল ব্রঙ্কোডাইলেটর থেরাপি সে যে ইউজ করতেছিল, নেবুলাইজ সালবুটামল বা ইনহেল সালবুটামল, ইনহেল স্টেরয়েড, এগুলো যে ইউজ করতেছিল রুটিনলি, তো তাতে তার অ্যাজমা সিমটম কন্ট্রোল থাকতেছে না। এই অবস্থা যখন দেখা যাবে তখন রেস্কিউ স্টেরয়েড ইউজ করা হয়।
সেটা এই পারপাসে ইউজ হয় হচ্ছে ওরাল প্রেডনিসোলন। ওরাল প্রেডনিসোলন ট্যাবলেট, এটার ডোজ শিডিউল আছে 30 to 60 মিলিগ্রাম পার ডে করে 10 ডেজ, মিনিমাম 10 ডেজ দেওয়া হয়। তো তাহলে দেখা যায় যে অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে টার্ন নেওয়াটা ঠেকানো যায়। দিস ইজ রেস্কিউ স্টেরয়েড। নেক্সট আমরা একটু বলি, এই যে আমরা অ্যাজমার সবচেয়ে গ্রেভ কন্ডিশন হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, যখন অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অ্যাজমার টার্ন নেয় তখন কিন্তু পেশেন্ট হসপিটালাইজ করতে হয়। আচ্ছা, আরেকটা গ্রুপ তো বললাম, আর দুইটা গ্রুপ একটু বলে তারপরে এটাতে যাই। অ্যানাদার গ্রুপ লং টার্ম কন্ট্রোলার আর প্রিভেন্টার আর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্ট লিস্টে আছে, সেটা হলো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট জাফিরলুকাস্ট এন্ড মন্টেলুকাস্ট। তো মেকানিজম অফ অ্যাকশন অফ লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তো লিউকোট্রিন রিসেপ্টর আমরা দেখেছি যে এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের লক্স পাথওয়ে দিয়ে লিউকোট্রিনস গুলো তৈরি হয়। লিউকোট্রিন B4, C4, D4, E4। এর মধ্যে B4 হচ্ছে কেমোট্যাকটিক প্রপার্টি শো করে, C4, D4, E4 সিস্টিনাইল লিউকোট্রিনস, এরা হলো ব্রঙ্কোস্পাজম করে। তো এরা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেগুলো, এগুলো যদি ইউজ করা হয় তো তারা লিউকোট্রিনের রিসেপ্টরকে ব্লক করে দিবে, তখন লিউকোট্রিন তার রিসেপ্টরের উপর আর কাজ করতে পারবে না। তো তার যে ব্রঙ্কোস্পাজম ইফেক্ট এটাও আর হবে না, তখন ব্রঙ্কোস্পাজম প্রিভেনশন হয়ে যাবে, প্রোফাইল্যাক্সিস হয়ে যাবে। এটা হলো এই জন্য প্রিভেন্ট করবে, লং টার্ম কন্ট্রোলার আর প্রিভেন্টার। তাহলে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্লক receptors of leukotriene, thus prevent binding of leukotriene with their receptors. So there is no bronchospasm, there is prevention of attack of bronchial asthma. এই হচ্ছে mechanism of action of leukotriene receptor antagonist. তো মন্টেলুকাস, জাফিরলুকাস এরা ওরালি ইউজ হয়। জাফিরলুকাসের ডোজ শিডিউল হচ্ছে 20 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, লং টার্ম ইউজ। আর মন্টেলুকাসের ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। যেহেতু ওয়ান্স ডেইলি ডোজিং শিডিউল এন্ড ড্রাগের অ্যামাউন্টও কম 10 মিলিগ্রাম, এই জন্য নাউএডেজ মন্টেলুকাস ইজ ওয়াইডলি ইউজড। এটার বেনিফিট আমি প্রথম দিকে একটু বলেছি যে যেহেতু স্টেরয়েড ক্রনিক ইউজ করলে অনেক অ্যাডভার্স ইফেক্ট হওয়ার রিস্ক থাকে, এই জন্য যে ক্ষেত্রে আমরা স্টেরয়েডকে স্পেয়ার করতে চাই এক্ষেত্রে সুইটেবল অল্টারনেটিভ হচ্ছে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তো এদের অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইল কিন্তু এরকম যে তারা ওয়েল টলারেটেড, ইউজুয়ালি তেমন কোনো অ্যাডভার্স ইফেক্ট হয় না। এরপরে মাস্ট সেল স্টেবিলাইজার্স, নেডোক্রোমিল সোডিয়াম আর সোডিয়াম ক্রোমোগ্লাইকেট এন্ড সাম আদার্স, যেগুলোরও মাস্ট সেল স্টেবিলাইজিং ইফেক্ট আছে, আমরা একটু আগে বলেছি। তো এদের মেকানিজম অফ অ্যাকশন কি হবে? নামই হলো মাস্ট সেল স্টেবিলাইজার। তার মানে হলো যদি মাস্ট সেল স্টেবিলাইজার গুলো ইউজ করা হয়, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আর নেডোক্রোমিল সোডিয়াম, তো তারা মাস্ট সেল মেমব্রেনকে স্টেবল করে দিবে, স্টেবিলাইজ করে দিবে। তখন আর ওই মেমব্রেন ভেদ করে তার যে কন্টেন্ট গুলো এগুলো আর রিলিজ হবে না। তার মানে মিডিয়েটর গুলো আর রিলিজ হবে না। হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, 5-হাইড্রোক্সিট্রিপটামিন যা যা আছে, তো মিডিয়েটর গুলো আর রিলিজ হবে না, সাইটোকাইনস, এই মিডিয়েটর গুলো রিলিজ না হলে তার আর ব্রঙ্কোস্পাজম হবে না, ব্রঙ্কোস্পাজম প্রিভেনশন হবে। তো অ্যাজমার অ্যাটাক এটাও প্রিভেনশন হয়ে যাবে। এই হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজিং এজেন্টস এর মেকানিজম অফ অ্যাকশন। তো এই গ্রুপের ড্রাগ গুলো একসময় ইউজ করা হয়তো, স্পেশালি ইয়াং এজ অফ চাইল্ডহুড ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এগুলো বেশি ইউজ হতো। তবে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আসার পরে এটার ইউজ কিন্তু এখন নাই বললেই চলে, নাই এখন আসলে, এখন আর ইউজই করা হয় না। তো একসময় এটা চাইল্ডহুড অ্যাজমাতে বেশ প্রেফার করা হতো, এখন এটার ইউজ নাই, এখন লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা ইউজ হয়। তো মাস্ট সেল স্টেবিলাইজার যেগুলো ট্রুলি মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে লিস্টেড করা হয়েছে, যেগুলো সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, নেডোক্রোমিল সোডিয়াম, এরাও কিন্তু ইনহেল রুটে ইউজ হয়, ইনহেল রুটে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের ডিসকাশন করি নাই, এটা মনে হয় বলাই ভালো, পরে আবার এই মুহূর্তে মনে হলো মনে না থাকতে পারে। আমরা যে বিটা 2 অ্যাগনিস্ট বললাম, বিটা 2 অ্যাগনিস্টের মধ্যে
সালবুটামল, টার্বুটালিন এগুলো হচ্ছে শর্ট টার্ম রিলিভার। আর সালমেটারল, ফরমেটারল এগুলো হচ্ছে আবার লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। তো তোমাদের রিটেনে অনেক সময় আসে, ভাইভাও জিজ্ঞেস করা হয়, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সালবুটামল অ্যান্ড সালমেটারল। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সালবুটামল অ্যান্ড সালমেটারল। এগুলো আসলে যেহেতু সালবুটামল হচ্ছে শর্ট অ্যাক্টিং আর সালমেটারল হচ্ছে লং অ্যাক্টিং, দুটাই বিটা 2 অ্যাগনিস্ট, এটাও বিটা 2 অ্যাগনিস্ট, ওটাও বিটা 2 অ্যাগনিস্ট, কিন্তু সালবুটামল হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, সালমেটারল হচ্ছে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। তো সালবুটামল এটা ইনহেল রুটেও ফর্মুলেশনও আছে। সালবুটামল কিন্তু ট্যাবলেট, ওরাল ফর্মুলেশনের মধ্যে ট্যাবলেট, সিরাপ এগুলো ফর্মুলেশনও আছে। ইভেন ইনজেক্টেবল সালবুটামলও অ্যাভেলেবল। আমাদের দেশে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আদার কান্ট্রিতে কোনো কোনো কান্ট্রিতে ইনজেক্টেবলও আছে। আর সালমেটারল কিন্তু অনলি ইনহেল ফর্মুলেশন অ্যাভেলেবল, এটার কিন্তু আর কোনো ফর্মুলেশন নাই। আচ্ছা, সালবুটামল যেহেতু শর্ট অ্যাক্টিং বলতে কি রকম, এটা হলো, এটা ফ্রিকোয়েন্সি অফ ডোজিং এটা হচ্ছে 4 to 6 আওয়ারলি। শর্ট অ্যাক্টিং হওয়ার কারণে এটা 4 to 6 আওয়ারলি এটা দিতে হয়, তার মানে দিনে 4 বার থেকে 6 বার দিতে হবে মিনিমাম। আর সালমেটারল এটা হচ্ছে লং অ্যাক্টিং, এটা ইউজুয়ালি টয়েস ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন, এটার অ্যাকশন মিনিমাম 12 ঘন্টা থাকে, এই জন্য টয়েস ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন। তার শর্ট অ্যাক্টিং হওয়ার কারণে সালবুটামলের ইউজ হচ্ছে মূলত শর্ট টার্ম রিলিভার হিসাবে, এটা কিন্তু ক্রনিক ইউজ না। যখন অ্যাটাক হবে, যখন ব্রঙ্কোস্পাজম হবে, হুইজ হবে, ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য সালবুটামল ইউজ করা হয়। কিন্তু সালমেটারল কিন্তু ইমিডিয়েট কোনো রিলিফ দিতে পারবে না। এটা দিলে এটার অ্যাকশন শুরুও হবে দেরিতে, তবে অ্যাকশনটা আবার পারসিস্ট করবে একটু লং টাইম, মিনিমাম 12 ঘন্টা, কিন্তু অ্যাকশনটা অনসেট হইতে কিন্তু আবার দেরি লাগে, ডিলে ইন অনসেট অফ অ্যাকশন। কিন্তু সালবুটামল র্যাপিড অনসেট অফ অ্যাকশন, সালমেটারল ডিলে ইন অনসেট অফ অ্যাকশন। আর ডিউরেশন অফ অ্যাকশন এটা হলো শর্ট, আর সালমেটারল হচ্ছে লং, মিনিমাম 12 আওয়ার্স। আর সালবুটামল এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার যে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট আছে, each step of treatment of bronchial asthma te salbutamol is used. Routine use bolte as required basis, মানে যখনই স্পাজম হবে, যখনই হুইজ হবে, তখনই রিলিফ পাওয়ার জন্য সে এটা ইউজ করতে পারবে। এটা অ্যাজমা তার যে স্টেপেই থাকুক না কেন, স্টেপ 1 2 3 4 5 6 যে স্টেপেই থাকুক, সব স্টেপে এটা ইউজ করার স্কোপ আছে। বাট সালমেটারল এটা কিন্তু স্টেপ 1 2 তে এটা ইউজ করার কথা নাই, এটার ইউজ শুরু করার কথা বলা আছে স্টেপ 3 থেকে, প্রয়োজন হলে স্টেপ 3 থেকে সালমেটারল ইউজ করার কথা বলা আছে। তাহলে আর এটাকে যেমন বলা হলো যে রিলিভার, সালবুটামল অনলি রিলিভার হিসেবে ইউজ হয়, আর সালমেটারল এটা আসলে প্রিভেন্টিভ এন্ড প্রোটেক্টিভ হিসেবে মূলত ইউজ হয়। এই জন্য এটা লং টার্ম ইউজের ক্ষেত্রে সালমেটারল এটা ইউজ করা হয়, কিন্তু সালবুটামল ইউজ হয় মূলত শর্ট টার্ম রিলিফ, ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য। তো ঠিক আছে, তাহলে তোমরা এটা পরীক্ষার জন্য প্রিপেয়ার করে নেবে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট সালবুটামল এন্ড সালমেটারল। তো এবারে যেটা বলতে চাচ্ছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেনেও আসে ফ্রিকুয়েন্টলি, ভাইবে তো এটা জানতে চাওয়া হয়। ট্রিটমেন্ট অফ acute severe bronchial asthma, treatment of acute severe bronchial asthma or drugs used in acute severe bronchial asthma, drugs used in acute severe bronchial asthma। আমরা ট্রিটমেন্ট হিসেবে বলি, একটু মেইন হেডলাইন গুলো বলি, তারপরে ড্রাগ নিয়ে কথা হবে। তো যেহেতু acute severe bronchial asthma is a medical emergency, acute severe bronchial asthma is a medical emergency, so patient should be immediately hospitalized. Immediate hospitalization, এরপরে পেশেন্টের ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে। হাই ফ্লো, হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, nebulized beta 2 agonist
and nebulized antimuscarinic drugs. তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশন, এরপরে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হলো, এরপরে ড্রাগের মধ্যে বিটা 2 অ্যাগনিস্ট ইন নেবুলাইজড ফর্ম and antimuscarinic drug in nebulized form. Salbutamol or terbutaline, that is beta 2 agonist nebulized form, and antimuscarinic drug is ipratropium, tiotropium, oxytropium. Ipratropium টাই বেশি অ্যাভেলেবল। এটা কিন্তু এই নেবুলাইজারে একই সঙ্গে দেওয়া যায়। অক্সিজেন ড্রাইভেন নেবুলাইজারে এই বিটা 2 অ্যাগনিস্ট সালবুটামল or terbutaline, আর এদিকে হলো অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ ইপ্রাট্রোপিয়াম একই সঙ্গে। এখন কিন্তু এই কম্বিনেশন ফর্মুলেশনও পাওয়া যায়। এই সালবুটামল অ্যান্ড ইপ্রাট্রোপিয়ামের কম্বিনেশন লিকুইড ফর্মুলেশন, যেটা ওই নেবুলাইজড মেশিনে দিয়ে এটাকে নেবুলাইজ করে পেশেন্টকে দিয়ে নেবুলাইজ করানো হয়, ইনহেল করানো হয়। তো এখানে ইন কম্বিনেশন এই দুইটা ড্রাগ ফর্মুলেশন পাওয়া যায়, সালবুটামল অ্যান্ড ইপ্রাট্রোপিয়াম। তাহলে নেবুলাইজড বিটা 2 অ্যাগনিস্ট এন্ড নেবুলাইজড অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। নেক্সট হচ্ছে ইনজেকশন হাইড্রোকর্টিসন। আমরা স্টেরয়েডের রোল কি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে একটু আগে বলে ফেলেছি। এই অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এই ইনজেক্টেবল হাইড্রোকর্টিসন আইভি রুটে ইউজ করা হয়। এটার রোল হচ্ছে ইমিডিয়েট রোল দেবে হলো পারমিসিভ অ্যাকশন, এছাড়া এরপরে ফলোড বাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। এই হচ্ছে রুটিন ট্রিটমেন্ট অফ acute severe bronchial asthma. Immediate hospitalization, high flow, high concentration oxygen, nebulized salbutamol, nebulized ipratropium. তার মানে হলো nebulized beta 2 agonist plus nebulized antimuscarinic drug and injection hydrocortisone, injectable corticosteroid, injection hydrocortisone IV route. এই দিয়ে যদি কন্ট্রোল হয়ে যায় ওকে, তো কন্ট্রোল না হলে প্রয়োজনে আবার nebulized salbutamol and ipratropium এটা রিপিট করা যায়, 15-20 মিনিট পর পর এটা রিপিট করা যায়, নেবুলাইজেশন রিপিট করা যায়। আর এইসব ড্রাগ রুটিন ড্রাগ দিয়ে কন্ট্রোল না হলে সাম আদার ড্রাগস আছে যেগুলো ইউজ করার অপশন আছে, যেমন ইনজেকশন অ্যামাইনোফাইলিন, আমরা এই জ্যানথিন ডেরিভেটিভসে বলেছি ইনজেকশন অ্যামাইনোফাইলিন। এছাড়া ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট। আমি তোমাদের জেনারেল ফার্মাকোলজিতে বলেছিলাম যে রুট চেঞ্জ করলে কোনো ড্রাগের ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। এর একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছিল ম্যাগনেসিয়াম সালফেট। যেটা লোকালি হলো অ্যাস্ট্রিনজেন্ট ইফেক্ট দেয়, স্কিনে ইউজ করলে অ্যাবসেস স্প্রেড কমায় দেয়। আর যদি ইনজেক্টেবল ইউজ করা হয় তার এটা ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট, আবার অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট দেয়। তো এইটার কিন্তু এখন ইউজ চলে আসলো ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট। আবার ওরালি যদি ম্যাগনেসিয়াম সালফেট লিকুইড সিরাপ ইউজ করা হয় তাহলে আবার ল্যাক্সেটিভ ইফেক্ট দেয়। তো এখানে ইনজেক্টেবল ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করার অপশন আছে, তবে এটা কখনোই ফার্স্ট চয়েস না, এটা হলো হাতে আরো কিছু আছে সেই হিসেবে আর কি। তো ইনজেকশন অ্যামাইনোফাইলিন, ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট, ইভেন ইনজেকশন অ্যাড্রেনালিন এটা ইউজ করার কথাও বলা আছে। তবে ইউজুয়ালি এত দূর যাওয়া লাগে না। তো যদি আসলে প্রম্পটলি যদি ইমিডিয়েট মেডিকেশন গুলো দেওয়া হয়, হসপিটালাইজ করার পরে অক্সিজেন হাই ফ্লো হাই কনসেন্ট্রেশন দিয়ে নেবুলাইজড সালবুটামল, নেবুলাইজড ইপ্রাট্রোপিয়াম, এরপর ইনজেকশন হাইড্রোকর্টিসন, এই ট্রিটমেন্ট দিলে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই তাদের অ্যাটাক এটা কিন্তু টার্মিনেট হয়ে যায়। তো এখন যদি এই অ্যাকুট ট্রিটমেন্ট বা সাপোর্টিভ যা যা ট্রিটমেন্ট আছে এগুলো দিয়েও যদি কখনো সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা কন্ট্রোল করা না যায়, তখন কিন্তু অনেক সময় পেশেন্টকে ইন্টেনসিভ থোরাসিক ইউনিট, এমনিতে যেমন বলা হয় আইসিইউ, এখানে এই রেসপিরেটরি ডিজিজের ইন্টেনসিভ কেয়ারের জন্য ইউনিটটাকে বলা হয় ইন্টেনসিভ থোরাসিক ইউনিটে অনেক সময় নেওয়া লাগতে পারে। ভেন্টিলেটরি সাপোর্ট অনেক সময় দেয়া লাগে আর কি। তো যাই হোক, ওগুলো হলো তোমাদের পরে তোমরা আরো জানবে এইসব ক্লিনিক্যাল কথা। তো আমরা মূলত ড্রাগ নিয়ে ডিসকাশন করতেছি। তো তাহলে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা মোটামুটি বলে ফেললাম, এবারে চলে যাই আমরা সিওপিডি তে। তো ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেমন আমরা বলেছি একটা কথা যে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদিও অনেক সময় সিভিয়ার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, লাইফ থ্রেটেনিং হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা আর কন্ট্রোলেবল উইথ ট্রিটমেন্ট দিয়ে কিন্তু অ্যাজমা ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোল করা যায়। কিন্তু সিওপিডি
ইউজুয়ালি এটা রেসপিরেটরি ডিজিজ, এটার কম্পোনেন্ট হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসেমা। আর এই ডিজিজটার মেইন ইনসাল্টিং এজেন্ট হচ্ছে স্মোকিং, এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার পলিউশন, এয়ার পলিউটিং এজেন্ট, এনভায়রনমেন্টাল পলিউটিং এজেন্ট, স্মোকিংই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার জন্য রেসপন্সিবল। তো এবং এই সব ইনসাল্টিং এজেন্টের কারণে, এনভায়রনমেন্টাল ইনসাল্টিং ইনজুরিয়াস এজেন্টের কারণে ব্রঙ্কিয়াল ওয়াল, লাং প্যারেনকাইমা, ইভেন পালমোনারি ভাস্কুলেচার এগুলো কিন্তু মডিফিকেশন হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এবং সেটা কিন্তু প্রোগ্রেসিভ। এই ড্যামেজ হইতে হইতে এইসব পেশেন্টের একসময় পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, রাইট হার্ট ফেইলিউর ডেভেলপ করে, কর পালমোনারি হয়ে যায়। কর পালমোনারি হয়ে গেলে পেশেন্টের কিন্তু তখন কন্ডিশন ডে বাই ডে আরো ডিটেরিয়েট করতে থাকে, তখন আর ট্রিটমেন্ট দিলেও তার খুব একটা ইমপ্রুভমেন্ট হয় না, রিলিভ হয় না। তো এই জন্য সিওপিডি কিন্তু অ্যাজমার চাইতেও ডেঞ্জারাস ডিজিজ। এই জন্য যদিও ট্রিটমেন্ট হিসেবে অনেক বলতে অ্যাজমার যেসব ড্রাগ ইউজ হয় তার অনেক ড্রাগই সিওপিডি ট্রিটমেন্টে ইউজ হয়, কিন্তু অ্যাজমাতে এইসব ড্রাগ ইউজ করে যেরকম আউটকাম আশা করি বা আমরা পাই, সিওপিডিতে ওইসব ড্রাগ ইউজ করে কিন্তু আউটকাম অত ভালো না। এর প্রগনোসিস নট সো গুড। অ্যাজমাতে যত ভালো প্রগনোসিস মেডিকেশনের, সিওপিডির ক্ষেত্রে অত ভালো না, যেহেতু এটা প্রোগ্রেসিভ ডিজিজ। এই জন্য বেটার হচ্ছে আগেই সিওপিডি প্রিভেন্ট করা। স্মোকিং যদি কেউ না করে বা স্মোকিং শুরুতে যদি স্মোকিং ছেড়ে দেয় তাহলে কিন্তু সিওপিডি কন্ট্রোল করা সম্ভব। তা না হলে ডে বাই ডে এটা প্রোগ্রেস করতেই থাকে, তখন আর কিছু করার থাকে না। এখন সিওপিডি ট্রিটমেন্টে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ তাহলে কি? সিওপিডি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে সিজেশন অফ স্মোকিং। অ্যাজমা ট্রিটমেন্ট অ্যাপ্রোচের নাম্বার 1 কথা ছিল অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন, আর সিওপিডি ট্রিটমেন্ট অ্যাপ্রোচের নাম্বার 1 কথা হচ্ছে সিজেশন অফ স্মোকিং। স্মোকিং এর অভ্যাস থাকলে স্মোকিং মাস্ট স্টপ, সিজেশন অফ স্মোকিং। কারণ এছাড়া ডিজিজ প্রোগ্রেসকে থামানোর আর কোনো উপায় নেই। সিজেশন অফ স্মোকিং। নেক্সট হচ্ছে ব্রঙ্কোডাইলেটর থেরাপি। ব্রঙ্কোডাইলেটর হিসেবে আমরা অ্যাজমার ড্রাগের ডিসকাশনে যা যা বললাম সেগুলো সবই এখানে ইউজ করা যেতে পারে, যেমন বিটা-2 অ্যাগনিস্ট, জ্যানথিন ডেরিভেটিভস, অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস, এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এর মধ্যে স্টেরয়েড। ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে কর্টিকোস্টেরয়েড ছাড়াও লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মাস্ট সেল স্টেবিলাইজার এগুলো ছিল। কিন্তু সিওপিডি ট্রিটমেন্টে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে শুধু স্টেরয়েডটাই এখানে ইউজ করা হয়, বাকিগুলা সিওপিডি ট্রিটমেন্টে রিকমেন্ডেড না। বাট ব্রঙ্কোডাইলেটর হিসেবে বিটা-2 অ্যাগনিস্ট, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং দুটোই আছে। ইভেন ওরাল লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর আর ওরাল সাস্টেইন রিলিজ ব্রঙ্কোডাইলেটর এগুলো ইউজ করার কথা এখানে আছে। অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস, ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম এগুলো সিওপিডি ট্রিটমেন্টে ইউজ করার কথা বলা আছে। ইভেন জ্যানথিন ডেরিভেটিভস, থিওফাইলিন, ফসফোডাইএস্টার ইনহিবিটর যেগুলো, থিওফাইলিন, ডক্সিফাইলিন এগুলো সিওপিডি ট্রিটমেন্টে ইউজ করার কথা বলা আছে। আর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর মধ্যে কর্টিকোস্টেরয়েডস, এক্ষেত্রেও ওই সালবুটামল, টার্বুটালিন, বিটা-2 অ্যাগনিস্ট যেগুলো শর্ট অ্যাক্টিং ইনহেল রুটে ইউজ করার কথা। লং অ্যাক্টিং গুলোর মধ্যে সালমেটারল, ফরমেটারল এগুলো এখানে ইউজ করার কথা ইনহেল রুটে। অ্যান্টি মাস্কারেনিকের মধ্যে ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম এগুলো তো ইনহেল রুটে ইউজ হয়। আর জ্যানথিন ডেরিভেটিভস, থিওফাইলিন, ডক্সোফাইলিন এগুলো ওরাল রুটে ইউজ হয়, সিওপিডির ক্ষেত্রেও তাই। আর স্টেরয়েডস এর মধ্যে ইনহেল রুটে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেগুলো ইউজ হয় ওই সেম পেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, সিক্লেসোনাইড, বুডেসোনাইড এগুলো সিওপিডির ক্ষেত্রেও ইনহেল রুটে ইউজ করা যেতে পারে। তো সিস্টেমিক স্টেরয়েড ইউজ করার দরকার হলে সাধারণত এখানে ওরাল প্রেডনিসোলন ইউজ করা হয়। তো তবে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেমন বলেছিলাম যে অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি, কর্টিকোস্টেরয়েড থেরাপি ইজ দ্য কর্নারস্টোন অফ থেরাপি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো সিওপিডির ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে ব্রঙ্কোডাইলেটর থেরাপি ইজ দ্য কর্নারস্টোন অফ থেরাপি অফ সিওপিডি, কারণ এখানে যেহেতু
ডিজিজটা প্রোগ্রেসিভ, এখানে আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের রোলটা অত বেশি ভালো না। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করে ডিজিজটাকে একদম কন্ট্রোলে রাখা যায়, যাতে অ্যাটাক আর নাই হয়, সেই অ্যাপ্রোচে আমরা যেতে পারি। কিন্তু সিওপিডিতে এরকম করার কিছু নাই, এটা প্রোগ্রেসিভ ডিজিজ, তার আসলে কিছুটা কফ, ডিসপনিয়া, হুইজ দেখা যাবে, কিছুটা থেকেই যাবে, পুরোপুরি কন্ট্রোলে আসে না। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যদি ক্রনিক ইউজও করা হয়, তাতেও আসলে খুব একটা একেবারে পেশেন্ট রিলিফ, সিমটম রিলিফ যে একেবারে হবে সেটা হয় না। তো এই জন্য সিমটম ফ্রি একেবারে হয় না। তো এই জন্য এখানে পেশেন্টকে ক্রনিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ থেরাপি দিয়ে তার হিউজ অ্যাডভার্স ইফেক্টের রিস্কে না এনে, তো যখন একদম প্রয়োজন হয়, না করে নেই, তখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করা হয়। আর মেইনলি তাকে ব্রঙ্কোডাইলেটর থেরাপি দিয়েই তাকে যতটুকু সিমটম ফ্রি রাখা যায় ট্রাই করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো সিজেশন অফ স্মোকিং। তাহলে সিজেশন অফ স্মোকিং, ব্রঙ্কোডাইলেটর থেরাপি and anti-inflammatory therapy by using corticosteroids inhaled route. এখন সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম যে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা এর ট্রিটমেন্ট, তো সিওপিডিও এরকম হতে পারে। সিওপিডিরও অ্যাকিউট এক্সাজারবেশন হতে পারে, এটাকে বলা হয় অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো যদি তাই হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? আমরা অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্ট যেহেতু জানলাম, তো অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি এটা ট্রিটমেন্টও একটু জেনে রাখি। এক্ষেত্রেও একই কথা। তো যদি অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি হয়, তো তখন পেশেন্টকে হসপিটালাইজ করতে হতে পারে। তাহলে আমরা বলি হসপিটালাইজেশন, দেন অক্সিজেন ইনহেলেশন। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে আমরা বলেছিলাম হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, সিওপিডির ক্ষেত্রে আমরা অক্সিজেন দেব, এটা কি হাই কনসেন্ট্রেশন হবে না লো কনসেন্ট্রেশন হবে? তোমাদের কি কারো আইডিয়া আছে সিওপিডির পেশেন্টকে অক্সিজেন কি ডোজে দিতে হয়? তোমরা কি লাইনে আছো? জি স্যার। হ্যাঁ বলো দেখি, সিওপিডির পেশেন্টকে, লো কনসেন্ট্রেশন। সিওপিডির পেশেন্টকে এটা মনে রাখতে হবে তোমাদের, বলতে গেলে সারা জীবনের জন্য, ডাক্তারি জীবনের জন্য, যে সিওপিডির পেশেন্টকে কিন্তু লো কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয়। আচ্ছা একটা কথা বলেই ফেলি, অ্যাকিউট এক্সাজারবেশনে একটু পরে আসতেছি আবার, যেটা বলতেছিলাম যে ট্রিটমেন্ট অফ সিওপিডি, রুটিন ট্রিটমেন্ট আর কি, যেটা ব্রঙ্কোডাইলেটর থেরাপি বললাম, এটাই হলো কর্নারস্টোন অফ থেরাপি। এরপরে বললাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি থেরাপি বাই ইউজিং ইনহেলড স্টেরয়েড ইউজুয়ালি। তো সিওপিডির আরেকটা লং টার্ম ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রেই দেওয়া হয়, সেটাকে বলা হয় এলটট, LTOT, বড় ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল টি, এলটট, লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি। লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি মানে সিওপিডির পেশেন্টদের যেহেতু আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এর রোল খুব একটা বেনিফিশিয়াল না, যখন প্রয়োজন দেওয়া হয় ঠিক আছে, মূলত ব্রঙ্কোডাইলেশন করে রাখা। আর এইসব পেশেন্ট কিন্তু ক্রনিক্যালি তাদের থাকে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হইতে থাকে, তাদের যে অবস্ট্রাকশন, রেসপিরেটরি এয়ারওয়ে অবস্ট্রাকশন, এটা কিন্তু কিছুটা থেকেই যায়। তো ওই জন্য কারো কারো ক্ষেত্রে এটা প্রেসক্রাইব করা হয় এলটট, লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি। এটা হলো যে সে বাসায় প্রতিদিন কয়েক ঘন্টা লো কনসেন্ট্রেশন অক্সিজেন নিজে নিজে নেবে, ইনহেল করবে। এটাও একটা ট্রিটমেন্ট, কাউকে কাউকে এটাও দিতে হয়। এলটট এটা তোমরা ক্লিনিক্যালি আরো বেশি জানবে, আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম। এলটট লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি। তাহলে ব্রঙ্কোডাইলেটর থেরাপি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি থেরাপি, লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি। আর সবার আগের কথা হলো সিজেশন অফ স্মোকিং। এই হচ্ছে সিওপিডি রুটিন ট্রিটমেন্ট কথা। আর অ্যাকিউট এক্সাজারবেশন যখন হয়ে যাবে, তখন এই ক্ষেত্রেও আমরা হসপিটালাইজেশন করব, অক্সিজেন দেব, অক্সিজেন থেরাপি, বাট লো কনসেন্ট্রেশন অক্সিজেন থেরাপি। এরপরে হলো নেবুলাইজড সালবুটামল, নেবুলাইজড অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, ইপ্রাট্রোপিয়াম, ওই ব্রঙ্কিয়াল অ্যাজমার মতোই, নেবুলাইজড বিটা 2 অ্যাগনিস্ট এন্ড নেবুলাইজড অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। এরপরে হচ্ছে ট্যাবলেট ওরাল প্রেডনিসোলন, এটা 30 to 60 মিলিগ্রাম করে 10 ডেজ দেওয়া হয়।
তো আমি বলেছি যে সিওপিডির পেশেন্টদের একটা কমপ্লিকেশন হলো পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইট হার্ট ফেলিওর অনেক সময় কর পালমোনারি ডেভেলপ করতে পারে, তখন কিন্তু পেশেন্টদের ইডিমা ডেভেলপ করে। তো এই জন্য এই অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি তাদের দেখা যায় যে তাদের অলরেডি এই কর পালমোনারি হয়ে গেছে, এই জন্য এই অবস্থায় তাদেরকে ডায়ুরেটিক থেরাপিও দেওয়ার প্রয়োজন হয়, ডায়ুরেটিক ফুসেমাইড অর আদার লুপ ডায়ুরেটিক। এছাড়া সিওপিডির অ্যাকিউট এক্সাজারবেশনের জন্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর মনে করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই জন্য যাদের অ্যাকিউট এক্সাজারবেশন হয়ে যায় দেখা যায় তাদের অনেকেরই জ্বর আসে, ফিভার, অনেকেরই কফ বেড়ে যায় এবং সেটা প্রোডাক্টিভ হয়ে যায়, স্পুটামের ভলিউম বেড়ে যায়, কনসিস্টেন্সি এটা ঠিক হয়ে যায়, তার মানে হলো প্রোডাক্টিভ কফ হয়, তখন ফিভার হয়, প্রোডাক্টিভ কফ হয় এবং তার সিমটম সবকিছুই বেড়ে যায়, হুইজ বেড়ে যায়, তার মানে তার হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েই তার অ্যাকিউট এক্সাজারবেশন হয়ে গেছে। যেহেতু তার লাং প্যারেনকাইমা ড্যামেজড, আর ড্যামেজ টিস্যু কিন্তু খুব সহজেই ইনফেক্টেড হয়, প্রন টু বি ইনফেক্টেড। এজন্য সিওপিডির পেশেন্টদের কিন্তু প্রায় অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি হয় ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন, রিপিটেড তাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এজন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টের কোথাও কিন্তু আমরা অ্যাকিউট বা রুটিন ট্রিটমেন্ট কোথাও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক বলি নাই, কিন্তু সিওপিডির ট্রিটমেন্টে বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন ইফ দেয়ার ইজ এভিডেন্স অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ফিভার, স্পুটাম, এগুলো যদি স্পুটাম বেড়ে গেলে, ভলিউম বেড়ে গেল, কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে গেল, তখন অ্যান্টিবায়োটিকও দিতে হয়। তাহলে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি ট্রিটমেন্টে কি কি বলা হলো? হসপিটালাইজেশন, লো কনসেন্ট্রেশন অক্সিজেন থেরাপি, nebulized salbutamol plus nebulized ipratropium and prednisolone 30 to 60 milligram daily for at least 10 days, and diuretic therapy, next antibiotic therapy if symptom of bacterial infection, evidence of bacterial infection present. এখন তোমাদের এই অক্সিজেন কনসেন্ট্রেশনের কথা যখন বললাম, এটা তোমাদের একটু বলেই ফেলি। হাই কনসেন্ট্রেশন অক্সিজেন কাকে বলে আর লো কনসেন্ট্রেশন অক্সিজেন কাকে বলে? আইডিয়া আছে? বলো, এনিবডি? হাই কনসেন্ট্রেশন অক্সিজেন আর লো কনসেন্ট্রেশন অক্সিজেন। কি তোমরা লাইনে আছো না? কারো কোনো কথা নেই কেন? হ্যাঁ বলো, কথা না বললে বুঝবো কেমনে? 88% হাই কনসেন্ট্রেশন অক্সিজেন যদি স্যার মানে 50% এর বেশি স্যার হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, 50 না 60% অক্সিজেন, at least 60% হলে সেটা হলো হাই কনসেন্ট্রেশন অক্সিজেন। আর লো কনসেন্ট্রেশন হচ্ছে 24% or 28% অক্সিজেন, এটা হচ্ছে লো কনসেন্ট্রেশন অক্সিজেন। তাহলে 24 or 28% অক্সিজেন, 24 or 28% অক্সিজেন, এটা হচ্ছে লো কনসেন্ট্রেশন অক্সিজেন থেরাপি। আর 60% অক্সিজেন এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন থেরাপি। এখন তোমাদেরকে যে বললাম যে সিওপিডি তে লো কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয়, হোয়াই লো কনসেন্ট্রেশন অক্সিজেন ইজ গিভেন ইন সিওপিডি পেশেন্ট? কেন সিওপিডি পেশেন্টকে লো কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয় বলো? স্যার এখানে তো স্যার অক্সিজেনের তো সমস্যা থাকে না সিওপিডি তে, কারণ এই জায়গাতে যে প্যারেনকাইমা গুলো আছে বা ওই অ্যালভিওলার সেল গুলো আছে সেগুলো স্যার কয়েকটা মিলে একটা বেলুনের মতো স্যাক তৈরি করে। তো সমস্যা না থাকে, কিন্তু যখন তার অ্যাকিউট এক্সাজারবেশন হয়ে গেছে, সমস্যা বেড়েই তো অ্যাকিউট এক্সাজারবেশন হয়েছে, তখন এখন তো তার অক্সিজেন দরকার। স্যার এখানে তো কিন্তু আমরা যেটা এক্ষেত্রে হাই না দিয়ে লো দেব, ঠিক আছে? এটা তোমাদের অত আইডিয়া না, কিন্তু তোমাদের আচ্ছা তোমাদের নলেজ থেকে আমি এখানে পৌঁছার চেষ্টা করি, দেখি তোমরা বলো দেখি যে রেগুলেশন অফ রেসপিরেশন এর কেমিক্যাল ফ্যাক্টরস গুলো কি কি বলো? কার্বন ডাইঅক্সাইড, পার্সেল প্রেসার অফ কার্বন তাহলে ডাইঅক্সাইড, অক্সিজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তাই তো? হ্যাঁ, তাহলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। আচ্ছা এখন বলো কোনটা বাড়লে
রেসপিরেটরি স্টিমুলেশন হবে, কোনটা কমলে রেসপিরেটরি স্টিমুলেশন হবে? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন বাড়লে stimulate Carbon dioxide. ডাইঅক্সাইড আর হাইড্রোজেন বেড়ে গেলে এটা হলো রেসপিরেটরি স্টিমুলেশন করবে। আর অক্সিজেন স্যার অক্সিজেন কমলে স্যার রেসপিরেটরি স্টিমুলেশন কমে গেলে স্যার কমে গেলে, তাই না? এটা হলো রেসপিরেটরি ড্রাইভ, রেসপিরেটরি স্টিমুলেশন করবে। এখন সিওপিডি পেশেন্টস আর ক্রনিক্যালি হাইপারক্যাপনিক, হাইপারক্যাপনিয়া আর হাইপোক্সেমিয়া, বুঝো? জি স্যার হাইপারক্যাপনিক মানে হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে PCO2 বেড়ে যাওয়া, দিস ইজ হাইপারক্যাপনিয়া। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, PCO2 বেড়ে যাওয়া, এটা হলো হাইপারক্যাপনিয়া। আর PO2 কমে যাওয়া, এটা হচ্ছে হাইপোক্সেমিয়া। PO2 কমে যাওয়া এটা হলো হাইপোক্সেমিয়া, আর PCO2 বেড়ে যাওয়া এটা হলো হাইপারক্যাপনিয়া। তো এই সিওপিডির পেশেন্টদের ক্রনিক্যালি হাইপারক্যাপনিয়া থাকে, তারা ক্রনিক্যালি হাইপারক্যাপনিক থাকে। তো যারা ক্রনিক্যালি কোনো একটা কন্ডিশনে এক্সপোজড হয়, এটা একটা আমাদের ইনহেরেন্ট ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, সে সেইটাতে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন হয়ে যায়, সে সেটাতে আর রেসপন্স করে না, ওটা সে সয়ে যায় আর কি, সহ্য ক্ষমতা ওটার প্রতি তার হয়ে যায়, অ্যাডাপ্টেশন হয়ে যায়, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন হয়ে যায়। যেহেতু সিওপিডির পেশেন্ট ক্রনিক্যালি হাইপারক্যাপনিক থাকে, তো ওই পেশেন্ট আস্তে আস্তে ওটাতে অ্যাডাপ্ট হয়ে যায়। তো হাইপারক্যাপনিয়া মানে PCO2 বেড়ে গেলেও তার আর রেসপিরেটরি স্টিমুলেশন হয় না, ওটাতে সে অ্যাডাপ্টেড হয়ে যায়। তো তাহলে হাইপারক্যাপনিয়া আর তার রেসপিরেটরি ড্রাইভ হিসেবে কাজ করে না, রেসপিরেশনকে স্টিমুলেট করতে পারে না। তো তার তাহলে স্টিমুলাস একটাই বাকি থাকে, সেটা হলো হাইপোক্সিয়া। তার মানে একটু হাইপোক্সিক সে থাকলে এটাই তার রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে, রেসপিরেটরি ড্রাইভ হিসেবে কাজ করবে। তো এখন যদি আমরা এই সিওপিডির পেশেন্টকে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিয়ে হাইপোক্সিয়াকে ফুল কারেকশন করে দেই, তাহলে তার আর কোনো রেসপিরেটরি ড্রাইভ আর থাকবে না, রেসপিরেটরি স্টিমুলাসই আর থাকবে না। কারণ অলরেডি তো তার হাইপারক্যাপনিয়া, PCO2 প্রতি যে রেসপিরেটরি সেন্টারের সেন্সিটিভিটি, কেমো সেন্সিটিভিটি, অলরেডি এটা লস্ট। এখন হাইপোক্সিয়া যে একটা বাকি রিমেইনিং স্টিমুলাস আছে, রেসপিরেটরি ড্রাইভ হিসেবে কাজ করে, এটাকেও যদি আমরা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিয়ে কোনো হাইপোক্সিয়া যদি আর না রাখি, তাহলে আর রেসপিরেটরি স্টিমুলেশনই হবে না। তো তখন আরো পেশেন্টের রেসপিরেটরি ডিটোরিয়েশন হবে, আরো হাইপোভেন্টিলেশন হবে। হাইপোভেন্টিলেশন হইলে, ভেন্টিলেশন কম হইতে থাকলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আরো বাড়তে থাকবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আরো বাড়তে থাকবে, পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হইতে থাকবে, পেশেন্টের কন্ডিশন আরো ডিটেরিয়েট, ক্লিনিক্যালি আরো ডিটেরিয়েট করতে থাকবে, ইভেন CNS ডিপ্রেশন হয়ে যেতে থাকবে। এই জন্যই সিওপিডির পেশেন্টকে লো কনসেন্ট্রেশন অক্সিজেন দিতে হয়, যাতে তার রেসপিরেটরি ড্রাইভ হিসেবে যে হাইপোক্সিয়া এটা কিছুটা থেকেই যায়। সো লো কনসেন্ট্রেশন অক্সিজেন ইজ ইউজড ইন ট্রিটমেন্ট অফ সিওপিডি পেশেন্ট। ওকে, আচ্ছা তাহলে সিওপিডি মোটামুটি এই পর্যন্তই শেষ করি। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা রিলেশনে একটা কথা না বললে বাকি থেকে যাবে কথা, সেটা হলো যদিও আমরা রুটিন ড্রাগ হিসেবে যা যা বলার ডিসকাস করে ফেলেছি, তবে ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে এই কয়েক বছর থেকে আরেকটা ড্রাগও কিন্তু ইউজ করা হয় অনেক সময়, স্পেশালি যদি পেশেন্ট অ্যাটোপিক হয়। অ্যাটোপি আমরা কি, এটা একটু আগে বলে ফেলেছি। অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল যদি হয়, তার অ্যাজমার নেচারটা যদি আসলে ট্রুলি অ্যালার্জিক হয়, অ্যালার্জেনের এক্সপোজার থেকেই তার এই অ্যাজমা হয়েছে, এটা যদি প্রুভ হয় এবং দেখা যায় রুটিন যেসব ড্রাগ ইউজ করার কথা সেগুলো ইউজ করেও অ্যাজমাকে ফুল কন্ট্রোলে রাখা যায় না, সেক্ষেত্রে এডিশনাল ড্রাগ হিসেবে এই কয়েক বছর থেকে আরো একটা ড্রাগ ইউজ করা হয়, NTIGE monoclonal antibody, NTIGE monoclonal antibody, এক্সাম্পল ওমালিজুমাব। MAB পিছনে থাকা মানে হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। তো NTIGE মনোক্লোনাল অ্যান্টিবডি, এটার এক্সাম্পল হচ্ছে, নাম হচ্ছে ওমালিজুমাব। তো
তো এটা কিন্তু অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালে অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে অ্যাজমার সিভিরিটি কমার জন্য স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসেবে এটা ইউজ করলে অনেকে দেখা যায় স্টেরয়েড ইউজ করার প্রয়োজন কন্ট্রোল। তো এই পারপাসে আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি ওমালিজুমাব এটা ইউজ করা হয়। আচ্ছা, এই ওমালিজুমাব কোন রুটে ইউজ করা যেতে পারে বলো দেখি? ইনজেকশন স্যার। বলো, তোমাদের নলেজ থেকে বলো। যদিও এটা আমি কোনো ক্লাসে এটা কিন্তু বলেছি, তো তোমরা বুঝে থাকলে এটা বলতে পারার কথা। আইজিই অ্যান্টি আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি ওমালিজুমাব কোন রুটে এটা ইউজ করা যাবে? আইভি স্যার। আচ্ছা, আইভি বলছো? ইনজেকশন রুট স্যার। হ্যাঁ, ইনজেক্টেবল। আর কে কি বলবো বলো? ওরালি ইউজ করা যাবে না? ওরালি ইউজ করা যাবে কি না বলো? So na. হোয়াই? So antibody is protein. অ্যান্টিবডি তাতে কি? So protein. ডাইজেস্ট হয়ে যাবে স্যার, So গ্যাস্ট্রিক। denaturation of protein of stomach. এই তো ফলো করতে পেরেছো। যেমন ইনসুলিনের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করি পরীক্ষায় আসে যে ইনসুলিন কেন ওরালি দেওয়া যায় না? যেহেতু প্রোটিন অর পলিপেপটাইড যাই বলি, ওরালি দিলে এটা ডাইজেস্ট হয়ে যাবে, হয়ে গেলে তার কিছুই থাকবে না, অ্যাকশন হবে না। তো অ্যান্টিবডি গুলো তো প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন, তো যেহেতু মনোক্লোনাল অ্যান্টিবডি তার মানে তার প্রোটিন, তো ওরালি দিলে ডাইজেস্ট হয়ে যাবে, এটা তো আর কোনো অ্যাকশন থাকবে না। এই জন্য অবশ্যই দে শুড বি ইউজড প্যারেন্টারালি। তবে এই ওমালিজুমাব ইউজ হয় হচ্ছে সাবকিউটেনিয়াসলি, প্যারেন্টারালি তো বটে, এটা সাবকিউটেনিয়াসলি ইউজ করা হয়, সাবকিউটেনিয়াসলি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখো, কেউ যদি বেশি ইন্টারেস্ট নিয়ে এটা পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলে আজকে তোমাদের ক্লাস শেষ করে দেব। সেটা হলো, যদি তোমাদের এটা ক্লিনিক্যালি বেশি লাগবে তো আমি একটু আইডিয়া জাস্ট দিয়ে রাখি। একটা কথা বলেছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্টের ক্ষেত্রে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। স্টেপ 1 2 3 4 5, ইভেন কোথাও কোনো গাইডলাইনে 6ও বলা হচ্ছে। তো স্টেপ 1 আমরা বলেছি যে অ্যাজমার ট্রিটমেন্ট ফার্স্ট স্টেপ শুরুই হয় ইনহেল বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে অ্যাজ রিকোয়ার্ড বেসিস। মানে যাদের খুবই মাইল্ড সিমটম, মাঝে সাঝে কখনো কখনো মাসে একবার দুইবার বা 2 সপ্তাহে একবার দুইবার হয়, তাদের ক্ষেত্রে জাস্ট যখন ব্রঙ্কোস্পাজম হবে, হুইজ হবে, শুধু সেই টাইমটাতে সে ইনহেল সালবুটামল ইউজ করবে, বাস। যখন সিমটম নাই আর দরকার নাই, অ্যাজ রিকোয়ার্ড বেসিস, এসওএস। এটা হলো স্টেপ 1। তো যার এতটুকুতেই সিমটম কন্ট্রোল থাকবে না, তার ট্রিটমেন্ট চলে যাবে স্টেপ 2-তে। স্টেপ 2-তে ইনহেল বিটা 2 অ্যাগনিস্ট অ্যাজ রিকোয়ার্ড বেসিস, এটা তো থাকবেই, প্লাস এডিশনাল ড্রাগ হিসেবে ইনহেল কর্টিকোস্টেরয়েড এটা ইউজ করা হয়। তো যদি কারো ইনহেল কর্টিকোস্টেরয়েড লো ডোজ দিয়ে কন্ট্রোল হয়, লো ডোজই কন্টিনিউ করতে হবে রেগুলার মেডিকেশন হিসেবে। আর যার লো ডোজ দিয়ে কন্ট্রোল হবে না, তো নেক্সট অপশন হচ্ছে স্টেরয়েড হাই ডোজে, ইনহেলড স্টেরয়েড হাই ডোজে দিয়ে দেওয়া। ওকে, এরপরে এত যার কন্ট্রোল না হবে, চলে যাবে ট্রিটমেন্ট স্টেপ 3-তে। স্টেপ 3-তে হলো কি, যে স্টেপ 2 পর্যন্ত যা যা দেওয়ার ছিল, ইনহেল বিটা 2 অ্যাগনিস্ট অ্যাজ রিকোয়ার্ড বেসিস প্লাস ইনহেল স্টেরয়েড, এটা তো থাকলোই। তো যদি এটা দিয়েও কন্ট্রোল না হয়, লো ডোজ স্টেরয়েড দিয়ে কন্ট্রোল না হয়, তাহলে স্টেরয়েডকে হাই ডোজে দিয়ে দেওয়া হলো, অথবা আদার এজেন্ট যেমন লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট অথবা জেনথিন ডেরিভেটিভস, এগুলো যোগ করার কথা বলা হলো, এর যে কোনো একটা। তাহলে ইনহেল সালবুটামল, ইনহেল কর্টিকোস্টেরয়েড ইন হাই ডোজ প্লাস লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, জেনথিন ডেরিভেটিভস অর লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, এগুলোর যে কোনো একটা, লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট অর জেনথিন ডেরিভেটিভস, এর যে কোনো একটা। আর স্টেপ 4-এ হলো এডিশন অফ 4 ড্রাগ। অলরেডি 3টে ড্রাগ আমরা স্টেপ 3-তে ইউজ করছি, ইনহেল সালবুটামল অর বিটা 2 অ্যাগনিস্ট অ্যাজ রিকোয়ার্ড বেসিস প্লাস রুটিন ইউজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস রুটিন ইউজ অফ আইদার জেনথিন ডেরিভেটিভস অর লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। এখন কিন্তু লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্টটাই বেশি প্রেফার করা হয়।
তো এগুলো এই তিনটা গ্রুপের ড্রাগ দিয়েও যদি কন্ট্রোল না হয়, তাহলে স্টেপ 4 এ হচ্ছে এডিশন অফ ফোর্থ ড্রাগ। ফোর্থ ড্রাগ বলতে স্টেপ 3 তে যে তিনটা গ্রুপের ড্রাগ ইউজ করা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে আর যে গ্রুপ আছে সেটাকে অ্যাড করা। যেমন আমরা ইনহেল সালবুটামল, ইনহেল কর্টিকোস্টেরয়েড এর সঙ্গে যদি লিকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টেলুকাস্ট যদি আমরা স্টেপ 3 তে ইউজ করে থাকি, তাই স্টেপ 4 এ গিয়ে আমরা ওগুলোর সঙ্গে অ্যাড করব জ্যানথিন ডেরিভেটিভ, তাহলে 4 নাম্বার ড্রাগ অ্যাড করা হলো। তো কারো যদি এই 4th ড্রাগ পর্যন্ত 1 2 3 4 চারটে গ্রুপের ড্রাগ ইউজ করেও অ্যাজমা কন্ট্রোল করা না যায়, তখন ট্রিটমেন্ট চলে যাবে স্টেপ 5 এ। স্টেপ 5 এ হবে কি, স্টেপ 4 পর্যন্ত যে চারটা গ্রুপ অ্যাড করা হয়েছে সবগুলো থাকবে, সাথে যোগ হবে ওরাল প্রেডনিসোলন। ওরাল প্রেডনিসোলন মানে সিমটম কন্ট্রোল করার জন্য যত ডোজ দেওয়া লাগে দেওয়া হবে, তবে সিমটম কন্ট্রোল হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব হবে টেপার করে মিনিমাম ইফেক্টিভ ডোজে চলে আসতে হবে, যেহেতু স্টেরয়েডের অনেক অ্যাডভার্স ইফেক্ট। তো এই পর্যন্ত গত কয়েক বছর যাবতীয় গাইডলাইন ছিল স্টেপ কেয়ার ট্রিটমেন্টেও। এখন যেহেতু এই যে এখনই যেটা বললাম এন্টি আইজি মনোক্লোনাল অ্যান্টিবডি, এটারও যেহেতু অনেক এটার ইউজ করার কথা এখন রিকমেন্ডেশনে আসছে, সেজন্য কোনো গাইডলাইনে এখন এটাও অ্যাড করা হয়েছে যে যদি এইসব দিয়েও কন্ট্রোল না হয় তাহলে স্টেপ 6 হিসেবে ওই স্পেশালি পেশেন্ট যদি অ্যাটোপিক হয়, অ্যালার্জিক হয় আর এইসব ট্রিটমেন্ট দিয়ে কন্ট্রোল না হয় এবং পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, এটা আবার একটু কস্টলি ট্রিটমেন্ট, যেহেতু মনোক্লোনাল অ্যান্টিবডি কস্টলি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে তাহলে স্টেপ 6 হিসেবে আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি ওমালিজুমাব সাবকিউটেনিয়াসলি এটা দেওয়া যেতে পারে। এই হলো স্টেপ কেয়ার অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তবে এর মানে কিন্তু এই না যে অ্যাজমা যত সিভিয়ারই হোক আমরা স্টেপ 1 দিয়ে শুরু করব ট্রিটমেন্ট। এটা হলো ক্লিনিক্যালি পেশেন্ট অ্যাসেস করতে হবে যে এখন পেশেন্টের প্রেজেন্টেশন যেমন, তাতে তার কোন স্টেপের ট্রিটমেন্ট লাগবে। যদি আমার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এই হয় যে এখন অ্যাজমা প্রেজেন্টেশন যে অবস্থায়, তাতে তাকে স্টেপ 4 দিয়ে শুরু করতে হবে ট্রিটমেন্ট, তখন শুরুতেই আমরা ওই 4টা গ্রুপের ড্রাগ দেবো, স্টেপ 4 দিয়ে শুরু করব। এরপরে অ্যাজমা ফুল কন্ট্রোল হয়ে গেলে আমরা আস্তে আস্তে স্টেপ ডাউন মানে হলো উপরের দিকে যাওয়া, এটা হলো স্টেপ আপ। যদি আমরা স্টেপ 1 থেকে 2 থেকে 3 থেকে 4 এরপরে 5 6 এদিকে যাইতে থাকি, মানে ড্রাগ একের পর এক ধাপে ধাপে অ্যাড করতে থাকি, এটাকে বলা হয় স্টেপ আপ। আর যদি আমরা স্টেপ শুরুতেই আমরা অনেক ড্রাগ দিছিলাম বা ধাপে ধাপে অনেক ড্রাগ দেওয়া লাগছিল, এরপরে ফুল কন্ট্রোল হয়ে গেল, অনেক দিন যাবত কন্ট্রোল আছে, এখন আমরা মনে করতেছি যে আমরা ড্রাগ কমাইতে পারি, তখন আস্তে আস্তে একটা একটা করে ড্রাগ কমাইতে হয়, এটাকে বলা হয় স্টেপ ডাউন। তো যার অ্যাজমার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হিসেবে আমাদের অ্যাসেসমেন্টে আসবে যে তার এখন অনেক উপরের স্টেপের ট্রিটমেন্ট লাগবে, তো সেই স্টেপে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব। তবে ফুল কন্ট্রোলে আসার পরে আমরা তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে আস্তে আস্তে সম্ভব হলে আবার স্টেপ ডাউন করতে পারবো, তাকে কমাইতে পারবো। এবং যে মেডিকেশনে তার অ্যাজমা কন্ট্রোলে থাকে, তো সেই মেডিকেশনে আমরা তার ট্রিটমেন্টটাকে কন্টিনিউ রাখবো। এই হচ্ছে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা কিন্তু আমি তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, এটা তোমাদের প্র্যাকটিক্যালি পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদের ক্লিনিক্যাল মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিন এটা তোমাদের আরো ভালো জানতে হবে, পড়তে হবে। তো ওকে, তাহলে আমরা আজকে রেসপিরেটরি ফার্মাকোলজির আন্ডারে ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড ড্রাগস ইউজড ইন সিওপিডি এটা মোটামুটি ডিসকাশন করে ফেললাম। ওকে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করে দিই। তো তোমাদের হ্যাঁ স্যার একটা কথা বলতাম, কিছু মানে যদি অনুমতি দিতেন। বলো স্যার, মানে ক্লাসের ডিউরেশন আমাদের জন্য মানে 1.5 ঘন্টার উপরে ক্লাস হলে স্যার কষ্ট হয়ে যায়, যদি স্যার একটু ডিউরেশন কমানো যায় তো আমাদের মানে ক্লাস করে একটু সুবিধা ঠিক আছে। আজকে তোমাদের আমি চাচ্ছিলাম যে যেহেতু ব্রঙ্কিয়াল অ্যাজমার সিওপিডি এটা ভেঙে ক্লাস নিতে চাচ্ছিলাম না, এই জন্য আজকে তোমাদের একটু সময় বেশি নিয়ে ক্লাস শেষ করে দিলাম, যাতে এটার জন্য আরেকদিন নেওয়া না লাগে। আসলে মাথায় ঢুকে না, মানে আমাদের 1 ঘন্টার মধ্যে ক্লাস সামনে শেষ করার আমি চেষ্টা করব। এটা আজকে চ্যাপ্টারটা শেষ করার জন্য আমি তোমাদের বেশি নিলাম, ঠিক আছে? আর কালকে তোমাদের ম্যাডাম ক্লাস নেওয়ার কথা। হ্যাঁ জি স্যার।
তো তোমরা ম্যাডামের সাথে যোগাযোগ করে কালকের ক্লাসের ব্যাপারে টাইম শিডিউল নিয়ে সেইভাবে ক্লাস করো। আর তোমরা যদি তোমাদের ওই বলতেছিলে যে 3টা করে ক্লাস হলেই সুবিধা হয় নাকি জি স্যার। উইকলি? স্যার তো তোমরা কালকে যদি ম্যাডাম ক্লাস নেন, কালকে ক্লাসটা তোমরা করো এই সপ্তাহ, তাহলে হয়তো 4টে ক্লাস হয়ে যাবে নাকি, তাই না? কালকে ক্লাসটা করলে 4টে ক্লাস হয়তো এই সপ্তাহ হবে। তোমরা এই সপ্তাহের মতো যদি কালকে ম্যাডাম ক্লাস নেন, ওনার ক্লাসটা করো, এই সপ্তাহের মতো 4টে ক্লাস হলেও হয়ে যাক, কষ্ট করে করো। সামনের সপ্তাহ থেকে তাহলে আমি মোটামুটি একটা ফিক্স শিডিউল করে দেবো, তোমাদের হয়তো 3টা করে ক্লাস ফিক্স করে দেওয়া হবে আর কি, এবং মোটামুটি ডে ফিক্স করার চেষ্টা করবো। কিন্তু কালকে ক্লাসটা ম্যাডাম নিয়ে তোমরা অবশ্যই করো, এই সপ্তাহটা অন্তত করো, ঠিক আছে? কি কথা বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে একটা ম্যাডামের সাথে যোগাযোগ করে নিও। ওকে, তাহলে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।